হ্যালো প্রজ্ঞা 2.0। আশা করছি প্রত্যেকে তোমরা সুস্থ রয়েছে এবং মনোযোগ সহকারে স্টাডি চালিয়ে যাচ্ছ। আমরা সবেমাত্র আমাদের ইউনিট 7 অর্থাৎ যে কোয়ান্টাম থিওরি যেটা আমরা পড়ছিলাম সেটা অলরেডি ক্লাস আমাদের অ্যাপে শেষ হয়ে গিয়েছে, ঠিক আছে। এবার ওই চ্যাপ্টারটার একটা সারাংশ অর্থাৎ এই ভিডিওটা হচ্ছে অল ইন ওয়ান। এখানে তুমি সব কিছু পেয়ে যাবে। এখানে তুমি প্রত্যেকটা টপিক যেমন আমরা সংক্ষেপে আলোচনা করবো এবং প্রত্যেকটা টপিক ওয়াইজ আমি এখানে কি করতে চলেছি, আমি ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো, নিউমেরিক্যাল প্রবলেমগুলো আলোচনা করব। এর বাইরে ভাই কিছু আসবে না। অর্থাৎ আগার ইসকো দেখ ডালা তো এক্সাম ঝিঙ্গা লালা। সেই এক্সাম হোক তোমার এইচএস এর বা নিট বা জেই মেন্স এবং অ্যাডভান্স সহ যত রকমের প্রশ্ন হতে পারে প্রত্যেকটার একটা করে টাইপ আমি এখানে তোমাদের করে দেখিয়ে দেবো। এই লেকচার সিরিজ দেখার পরে তোমার আশা করছি আর কিছু দেখার বা কোথাও অন্য কোনো জায়গায় যাওয়ার তোমার প্রয়োজন পড়বে না। হ্যাঁ, কি করতে হবে, এই লেকচার সিরিজটাকে দেখো, একবার প্র্যাকটিস করো, আমার সাথে চলো, ঠিক আছে। শুধু শুনলে হবে না যে স্যার এখানে কীর্তন করতে এসছে বা জালসা শোনাতে এসছে, শুনলাম হাততালি দিলাম, লাস্টে খিচুড়ি বা জিলেপি খেয়ে চলে গেলাম, তা করলে হবে না। আমার সাথে সাথে এখানে তুমিও প্র্যাকটিস করবে এবং কথা দাও যে আমার আগে অ্যান্সার বের করে দেখাবে। আমার যে স্টুডেন্টগুলো যারা আমার অ্যাপে ক্লাস করেছো তারা আমার আগে অ্যান্সার করে দেখাবে। এটা তোমাদের জন্য চ্যালেঞ্জ থাকলো, ঠিক আছে। তো চলো শুরু করি, বেশি কথা না বলে। ধামাকা ক্লাস হতে চলেছে। আমরা প্রথমেই একটু আলোচনা করে নিই, কারণ এটা আমরা এই সিরিজটার নাম রাখছি এইরকম যে লার্ন ফিজিক্স থ্রু প্রবলেমস, অর্থাৎ প্রবলেমের মাধ্যমে ফিজিক্সকে একটু নতুন করে দেখবো। অর্থাৎ এখানে থিওরি প্লাস ম্যাথমেটিক্যাল দুটো পোর্শনে কমপ্লিট করা হবে ওয়াল ইন ওয়ান ভিডিও, তাই না। আগে ইসকো দেখ ডালা তো এক্সাম ঝিঙ্গা লালা। তো আমাদের একটা ঘটনা কি, টপিক 1, প্রত্যেকটাকে আমরা টপিক ওয়াইজ আলোচনা করবো বলেছি। প্রথম টপিক ফটো ইলেকট্রিক ইফেক্ট। একটা সাধারণ ঘটনা, 1867 খ্রিস্টাব্দে হার্জ লক্ষ্য করলেন। কি লক্ষ্য করলেন? উনি লক্ষ্য করলেন যে একটা ধাতুর উপরি পৃষ্ঠে, তাহলে এখানে একটা প্রথম প্রশ্ন, এটা কোথায় ঘটে? ধাতুর উপরি পৃষ্ঠে ঘটে, উপরি পৃষ্ঠে, এবং শুধুমাত্র এটা মেটালের মধ্যে দেখতে পাওয়া যাবে, ধাতুর মধ্যে দেখতে পাওয়া যায় এই ঘটনাটা, ঠিক আছে। তো ধাতুর উপরি পৃষ্ঠে একটা ঘটনা ঘটে কি, একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের, একটা নির্দিষ্ট কম্পাঙ্কের লাইট, একটা নির্দিষ্ট এনার্জির লাইট যখন এসে আপতিত হয় তখন এখান থেকে কিছু লাল লাল ইলেকট্রন বাইরে বেরিয়ে যায়। এই ঘটনাটাকেই বলছিলাম ফটো ইলেকট্রিক ইফেক্ট, আলোর ফলে তড়িতের ক্রিয়া। কেন ঘটছে সেই কারণ এক্সপ্লেন করতে এসেছিলেন কে? আমাদের সবার প্রিয় আইনস্টাইন। উনি বললেন এই হচ্ছে আমার ইকুয়েশন। তো আইনস্টাইনের ইকুয়েশন কি? ই অর্থাৎ এই যে এনার্জিটা আসছিল, যে লাইটটা আসছিল, তার এনার্জি দুই ভাগে ভাগ হয়ে যায়। কিছু ভাগ তার ওয়ার্ক ফাংশন রূপে ব্যবহার হয়, অর্থাৎ তার যে দেনা ছিল ওই জায়গাটায় মাইনাস এনার্জি ছিল, তাকে শোধ করার জন্য এটাকে ব্যবহার করতে হচ্ছে। ওয়ার্ক ফাংশন কি? এটা হচ্ছে মিনিমাম এনার্জি, ঠিক আছে। মিনিমাম অর্থাৎ সর্বনিম্ন যে শক্তি দিলে তবে ফটো ইলেকট্রিক ইফেক্ট ঘটতে স্টার্ট করবে, তাকে আমরা ডাব্লু বলেছিলাম। তার ইকুয়েশন বলেছিলাম এটা এইচ নিউ জিরো, অর্থাৎ এইচ তো প্লাঙ্ক কনস্ট্যান্ট, নিউ জিরো হচ্ছে স্যার আমাদের সূচনা কম্পাঙ্ক, যে কম্পাঙ্কে লাইট আসলে আলোক তড়িৎ স্টার্ট হবে, ঠিক আছে। আর বাকি যে এনার্জিটা পড়ে থাকছে সেটা কাইনেটিক এনার্জি, গতি শক্তি রূপে নির্গত হচ্ছে। আচ্ছা, এখানে আমরা এটাকে আবার এভাবেও লিখতে পারতাম hc/λ0। তো সেখান থেকে আমরা কিছু বৈশিষ্ট্য পেয়েছিলাম, কিছু সম্পর্ক পেয়েছিলাম, সম্পর্কগুলো দেখে নেবো। কি, যদি আপতিত আলোর শক্তি ডাব্লু থেকে বেশি হয় তাহলে ফটো ইলেকট্রিক ইফেক্ট ঘটবে। যদি ইটা ডাব্লুর সাথে সমান হয় তাহলে জাস্ট ঘটতে স্টার্ট করছে, জাস্ট স্টার্ট, যেটাকে আমরা বলছিলাম যে বেরোবে করছে কিন্তু বেরোতে পারছে না। আর যদি আপতিত আলোর শক্তি, এই যে এনার্জিটা আসছে, এই যে লাইটটা আসছে, তার শক্তি যদি ওয়ার্ক ফাংশনের থেকে কম হয় তাহলে ফটো ইলেকট্রিক ইফেক্ট ঘটবে না। এখন এইখানে বসে দাও এইচ নিউ, এখানে বসাও এইচ নিউ জিরো, তাহলে এখান থেকে আরো সম্পর্ক বেরিয়ে আসবে। এইচ নিউ, এর জায়গায় লিখলাম এইচ নিউ গ্রেটার দ্যান এইচ নিউ জিরো, এইচ কেটে গেল, তাহলে কি পাচ্ছি? নিউ গ্রেটার দ্যান নিউ জিরো। অর্থাৎ বলা হচ্ছে আপতিত আলোর কম্পাঙ্ক যদি সূচনা কম্পাঙ্কের থেকে বেশি হয় আলোক তড়িৎ ক্রিয়া ঘটবে, যদি সমান হয়ে যায় তাহলে জাস্ট আরম্ভ হবে, আর যদি লেস দ্যান হয় তাহলে স্যার ফটো ইলেকট্রিক ইফেক্ট হবে না। আর যদি আমরা ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যের কথা বলি তাহলে ঠিক উল্টো হয়। কেন? কারণ এখানে লিখবো hc/λ0, সরি hc/λ0, hc কাটবে, ল্যামডা উপরে, ল্যামডা জিরো উপরে গেলে এটা কি ঘুরে যাবে, ঠিক। অর্থাৎ দেখা যাচ্ছে যে আপতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য যত কম হবে, সূচনার থেকে যত কম হবে, আলোক তড়িৎ ক্রিয়া তত ভালো ঘটবে, ঠিক আছে। তাহলে ওটা উল্টো হয়, একটু মনে রাখবে। আচ্ছা, এই ফরম্যাটটাকে আমরা বিভিন্ন রকম ভাবে মনে রাখতে পারি, এটাই আমরা মেন। এরপর এটাকে এইচ নিউ জিরো, এটাকে হাফ এম ভি স্কোয়ারের আকারেও লিখতে পারি। আবার কাইনেটিক এনার্জিটা কি হয় না, এর ম্যাক্সিমাম মানটা কি হয় আমাদের ই ভি জিরো, যেখানে ভি জিরো হচ্ছে স্টপিং
স্টপিং পোটেনশিয়াল, নিবৃত্তি বিভব, অর্থাৎ যে বিভব দিলে সর্বোচ্চ গতিশক্তি সম্পন্ন ইলেকট্রনটাও আর ওই অপর প্রান্তে পৌঁছাতে পারছিল না, অর্থাৎ ফটো কারেন্ট শূন্য হয়ে যাচ্ছিল। তো সেটাকে বলছিলাম স্টপিং পোটেনশিয়াল। তো এই হচ্ছে আমাদের বেসিক থিওরি। এবার চলো প্রবলেম দেখে নেওয়া যাক। তো প্রথম প্রবলেম, ধামাকা প্রবলেম কি, PRP পুষ্পারাজ প্রবলেম, ঝুঁকেগা নেই, তাই তো এইভাবে ঝুঁকেগা নেই। ঠিক, তাহলে এইরকম প্রবলেম যদি চলে আসে ভাই এক্সাম সেন্টারে, এইভাবে করে চলে আসবে, ঠিক আছে, পুষ্পারাজ প্রবলেম স্যার ঝুঁকেগা নেই, এদের সামনে ঝুঁকাবো না, এদেরকে ঝুঁকাবো, এদের সামনে আমরা ঝুঁকতে আসিনি। ঠিক, তাহলে প্রবলেম কি বলছে দেখে নেওয়া যাক। একটি ধাতুর উপর সবুজ আলো আসলে, ওকে, একটা ধাতু আছে, এই ধাতুর উপরে স্যার সবুজ 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 আলো আসছে। স্যার সবুজ আলো আসলে কি ঘটবে? সবুজ আলো আসলে বলছে সেটি থেকে আলোক তড়িৎ ক্রিয়া শুরু হয়। তাহলে সবুজ আলো আসলে স্যার আলোক তড়িৎ ক্রিয়া স্যার স্টার্ট হবে, স্যার স্টার্ট হচ্ছে, ঠিক আছে। তাহলে নিচে কোনটি বা কোন আলো দ্বারা আলোক তড়িৎ ক্রিয়া ঘটবে না, অর্থাৎ কোনটা দ্বারা ঘটবে কোনটা দ্বারা ঘটবে না, তো একটু দেখে নেওয়া যাক। আমরা জানি বেনিয়া, অপশনে দেওয়া আছে বেনিয়া সহকলা, সহকলা। এইখানে যদি আমি তোমাকে জিজ্ঞেস করি বেগুনি আর লালের মধ্যে কার শক্তি বেশি, কার শক্তি বেশি, তো অনেকে তাড়াহুড়ো করে কি বলে স্যার লালের শক্তি বেশি, তো এটা ভুল, এটা ভুল, মাথায় রাখো। এই যে ক্রমটা তোমরা মনে রেখো, যেটা শক্তির ক্রম, অর্থাৎ উপর থেকে যদি নিচে নামি তাহলে আমাদের শক্তি এনার্জি কি হচ্ছে, হ্রাস পাচ্ছে। কথার অর্থ হচ্ছে স্যার বেগুনি আলোর শক্তি, বেগুনি আলোর শক্তি বেশি হয় কার থেকে, লালের তুলনায়। মধ্য কথা, বেগুনি নীলের থেকে বেশি, নীল আকাশি থেকে বেশি, আকাশি সবুজের থেকে বেশি, এইভাবে এইভাবে আসছে। লালের শক্তি কম, লালের তরঙ্গ দৈর্ঘ্য বেশি, কারণ তরঙ্গ দৈর্ঘ্য আর শক্তি কি হয়, কি হয়, ব্যস্তানুপাতিক, উল্টো হয়। কম্পাঙ্ক কার বেশি, কম্পাঙ্ক বেগুনির বেশি স্যার, লালের কম্পাঙ্ক কম, লালের শুধু তরঙ্গ দৈর্ঘ্য বেশি। মনে রাখো, একটা ডায়লগ মনে রাখবে, তোমরা শুনেছো, সুটিয়ে সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। মাথায় রাখো, আমরা যদি পড়া না পারি তাহলে সেই ক্ষেত্রে মা বাবা বা স্যারেরা কি বলে, আমাদের স্যারেরা বলেন যে মেরে লাল করে দেবো, তাই না? তো তাতে ভয় পাওয়ার দরকার নেই, কারণ লাল স্যার খুবই কম এনার্জি, তাই তো। আমরা হালকা করে কোথাও মারলে কি হয়, তার কালার লাল হয়ে যায়, তাই তো। আর যদি পুলিশ বা আর্মিতে মারে, যখন পুলিশ বা আর্মিতে কোনো বদমাসকে মারে, কোনো মানুষকে মারে, তখন ওই জায়গাটা কি হয়, ওই জায়গাটা স্যার নীল আকার ধারণ করে, তাই না, কারণ ওর শক্তি অনেক বেশি। ঠিক, তো মনে রাখবে যে কেউ যদি এরপরে বলে যে মেরে লাল করে দেবো, ভয় পাওয়ার দরকার নেই। কিন্তু 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 কোনো স্যার যদি বলে যে মেরে মেরে ভাই বেগুনি বানিয়ে দেবো, তাহলে ভয় পাওয়া উচিত, কারণ এটাই দৃশ্যমান আলোর সব থেকে শক্তিশালী রেঞ্জ। এরপরে এর থেকে যারা বেশি কি, অতি বেগুনি, বেগুনির থেকেও বেশি অতি বেগুনি, লালের থেকে কম অবলোহিত, এইভাবে তুমি মনে রাখতে পারবে, ঠিক আছে। তো ডায়লগ স্যার ধামাকা চলছে, চলো ব্যাক করি। তাহলে আমরা দেখলাম সবুজ আলোতে কি হচ্ছে, ফটো ইলেকট্রিক ইফেক্ট ঘটছে। সবুজ কোথায় আছে স্যার, এখানে। তাহলে এই যে সবুজ লাইটটা রয়েছে, এই সবুজ লাইটে স্যার ফটো ইলেকট্রিক ইফেক্ট ঘটছে। আমরা জানি ফটো ইলেকট্রিক ঘটার জন্য এনার্জি কি হতে হবে, সূচনা থেকে বেশি হতে পারে। সূচনাটা কি বলেছে, সবুজ, তার মানে সবুজের থেকে যারা বেশি, যাদের শক্তি সবুজের থেকে বেশি, তাদের ক্ষেত্রে ফটো ইলেকট্রিক ইফেক্ট ঘটবে। আর যাদের সবুজের থেকে শক্তি কম, তাদের জন্য ফটো ইলেকট্রিক ইফেক্ট ঘটবে না। আমাকে প্রশ্নে কি বলেছে, ক্রিয়া ঘটবে না কাদের জন্য, তো সবুজের থেকে কম কাদের, বেগুনির তো বেশি, নীলের বেশি, আকাশের বেশি, তাহলে এদের জন্য ফটো ইলেকট্রিক ইফেক্ট ঘটবে ঘটবে ঘটবে। হলুদের কম, ঘটবে না ঘটবে না ঘটবে না। তো প্রশ্ন বলেছে ঘটবে না, তাহলে কার কার জন্য হবে না, হলুদের জন্য হবে না, কমলার জন্য হবে না, লালের জন্য ফটো ইলেকট্রিক ইফেক্ট ঘটবে না। এখন এই প্রশ্নটাতে আমি সব অপশন নিয়েছি এই কারণেই, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এবার প্রশ্ন তোমাকে দিল, হয়তো প্রশ্ন তোমাকে বললো যে নীল আলোতে ফটো ইলেকট্রিক ইফেক্ট ঘটছে, নীল আলোতে ফটো ইলেকট্রিক ইফেক্ট ঘটছে। চলো প্রথম প্রবলেম এটা তোমাদের জন্য, সবাই কমেন্টে জানাবে, এটা তোমাদের প্রবলেম নিচ্ছি, ঠিক আছে। তো তোমাদের প্রবলেম হোমওয়ার্ক #1, তোমাদেরগুলোকে #1 দেবো। প্রথম প্রবলেম আমি কি বললাম, যে লাল আলোতে, সরি লাল নয় স্যার, কি বললাম একটু ভুলে যাচ্ছি কেন, নীল আলো, তাই তো। তোমাদের জন্য প্রবলেম হচ্ছে যে নীল আলোতে ফটো ইলেকট্রিক ইফেক্ট ঘটছে, ফটো ইলেকট্রিক ইফেক্ট জাস্ট শুরু হয়েছে। তাহলে এই বেনিয়া সহকলার মধ্যে আর কোন আলোতে ফটো ইলেকট্রিক ইফেক্ট স্যার ঘটবে? তাহলে আরেকবার প্রশ্নটা বলি, যদি ধাতুর উপরে নীল আলো এসে পড়ায় ফটো ইলেকট্রিক ক্রিয়া, অর্থাৎ আলোক তড়িৎ ক্রিয়া আরম্ভ হয়, তাহলে বেনিয়া সহকলার আর কোন আলো দ্বারা ফটো ইলেকট্রিক ইফেক্ট ঘটবে? ঠিক আছে, চলো নেক্সট প্রবলেম। ঝাকাস। পুষ্পারাজ প্রবলেম 2 বলছে, যদি 620 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো ধাতু পৃষ্ঠে আপতিত হওয়ায় ফটো ইলেকট্রিক ইফেক্ট ঘটতে শুরু করে, তাহলে কি বলা হচ্ছে যে এইটা আসলে ফটো ইলেকট্রিক ইফেক্ট স্টার্ট করছে, তার মানে এইটা আমাদের কি হয়ে গেল, এইটা হয়ে গেল স্যার সূচনা তরঙ্গ দৈর্ঘ্য কত, 620 ন্যানোমিটার, 620 ন্যানোমিটার। সুন্দর। এরপরে নেক্সট যাই,
ওকে, তাহলে 62 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো ধাতু পৃষ্ঠে আলো এটা কিছু নাই, এটা ধাতু পৃষ্ঠে পড়লে ফটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি কত হবে? তাহলে কি বলছে, যে লাইটটা আসছে তার তরঙ্গ দৈর্ঘ্য কত? 62 ন্যানোমিটার। আগে দেখা যাক যে ফটো ইলেকট্রিক ক্রিয়া ঘটবে কি ঘটবে না। আমরা জানি যে তরঙ্গ দৈর্ঘ্য যদি বেশি হয় তাহলে শক্তি কম, তাই না? তাহলে ঘটবে না। তরঙ্গ দৈর্ঘ্য বেড়েছে কি কমেছে? তরঙ্গ দৈর্ঘ্য দেখছি কমেছে, 620 থেকে 62। তরঙ্গ দৈর্ঘ্য কমেছে মানে শক্তি বেড়েছে, মানে ফটোইলেকট্রিক ইফেক্ট ঘটবে। তো প্রশ্ন হচ্ছে সর্বোচ্চ গতিশক্তি, ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি কত স্যার? তো তার জন্য চলে যাবো আমরা আইনস্টাইনের কাছে। আইনস্টাইনের সমীকরণ কি ছিল? E সমান W প্লাস কেই ম্যাক্স। তো কেই দিয়ে লিখছি। তা আমাদের কেই চেয়েছে কাইনেটিক এনার্জি, তো কাইনেটিক এনার্জি কি লিখবো? E মাইনাস ডাব্লু। এবার এই যে ইকুয়েশনটা দেখছো না, এবার যেরকম ডেটা আছে সেই হিসেবে চেঞ্জ করতে হবে, খেয়াল করো। তাহলে আমাদেরকে কাইনেটিক এনার্জি চেয়েছে, ম্যাক্সিমামটা চেয়েছে, তাহলে এটা ই কে কিভাবে লিখবো না, ল্যামডা দেওয়া আছে, তাহলে লিখবো HC বাই ল্যামডা, HC বাই ল্যামডা মাইনাস কি লিখবো এটাতে? HC বাই ল্যামডা জিরো বা ল্যামডা নট। দেখো HC কমন যাচ্ছে, তাই তো, বা কমন নেওয়ার দরকার নেই, তুমি মাথায় রাখো যে HC এর ভ্যালু কিরকম হবে, ঠিক আছে? তো ইলেকট্রন ভোল্টের একটা সুন্দর ভ্যালু থাকে, HC এটার মান হয়ে যায় 12,400 ইলেকট্রন ভোল্ট ইন্টু অ্যাংস্ট্রম। অর্থাৎ এই ল্যামডাকে যদি অ্যাংস্ট্রমে প্রকাশ করতে পারি তাহলে HCর জায়গায় ডাইরেক্ট 12,400 ইলেকট্রন ভোল্ট লেখা যায়, ঠিক আছে? ডাইরেক্ট লিখতে পারি, অর্থাৎ এটা একটা ট্রিক আমি ইউজ করলাম। তাহলে কি করছি, তাহলে HC এর ভ্যালু আমি বসাচ্ছি 12,400 ইলেকট্রন ভোল্টে, আর এটাকে কি বললাম, এটাকে অ্যাংস্ট্রম করতে হবে। এখন আমাদের এটা তো ছিল স্যার 62 ন্যানোমিটার ছিল, তাই তো? একে অ্যাংস্ট্রম করতে গেলে কি করতে হবে? ন্যানোমিটার মানে কি হয়? 1 ন্যানোমিটার মানে হচ্ছে স্যার 10 টু দি পাওয়ার মাইনাস 9, আর 1 অ্যাংস্ট্রম মানে হয় 10 টু দি পাওয়ার মাইনাস 10 মিটার। তাহলে একে 10 টু দি পাওয়ার মাইনাস 9 কে 10 টু দি পাওয়ার মাইনাস 10 করতে গেলে 10 দিয়ে ভাগ বা 10 দিয়ে গুণ করতে হচ্ছে। কথার অর্থ হচ্ছে 1 ন্যানোমিটারকে অ্যাংস্ট্রম করতে গেলে 10 দিয়ে গুণ করে দেবে, ঠিক আছে? 10 দিয়ে গুণ করে দেবে। তো ন্যানোমিটারকে 10 দিয়ে গুণ করলে ল্যামডা জায়গায় কত বসাবো? 620 মাইনাস এখানে HC এর জায়গায় আবার লিখছি 12,400 বাই ল্যামডা জিরো 620 দেওয়া আছে ন্যানোমিটারে, কে অ্যাংস্ট্রম করতে গেলে কি হবে? আর একটা শূন্য গুণ করে দেবো, অর্থাৎ 6200। ঠিক, এরপরে একটু কাটাকুটি করলেই আমরা পেয়ে যাব। তাহলে হিসেব করো, একটা শূন্য কেটে পড়লো, 62 দিয়ে দেখো 2 দিয়ে সুন্দর চলে যাচ্ছে, 20 পড়ে থাকছে। এখানে দুটো শূন্য ক্যান্সেল আউট হলো, 62 দিয়ে 2 পড়ে থাকছে, তাহলে 20 থেকে 2 বাদ, অ্যান্সার কত হচ্ছে? 18 ইলেকট্রন ভোল্ট। আশা করছি বুঝতে পেরেছো। তাহলে মাথায় রাখবে, যখন আমি দেখলাম এগুলো ইলেকট্রন ভোল্টেজ এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের এগুলো কি ইলেকট্রন ভোল্টেই জিজ্ঞেস করে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, আমরা HC এর পরিবর্তে এটা ইউজ করবো কি 12,400 ইলেকট্রন ভোল্ট ইন্টু অ্যাংস্ট্রম। যদি এগুলো অ্যাংস্ট্রমে দেওয়া থাকে খুব ভালো কথা, আর নয় ন্যানোমিটারে দেওয়া থাকবে, ওকে 10 দিয়ে গুণ করলে আমি কি পেয়ে যাবো? অ্যাংস্ট্রম। অর্থাৎ এটাকে কত লিখলাম? 6,200 অ্যাংস্ট্রম, আর এটাকে কত লিখলাম? এটাকে লিখলাম 620 অ্যাংস্ট্রম। আশা করছি বুঝতে পেরেছো। এই অঙ্ক ছাড়া যাবে না, বারবার প্র্যাকটিস করে তারপর যাবে। ঠিক, নেক্সট 3 নম্বর প্রবলেমে দেখছি যে λ1 তরঙ্গ দৈর্ঘ্যের আলো একটি ধাতু পৃষ্ঠে আপতিত হওয়ায় সেখান থেকে ইলেকট্রন সর্বোচ্চ v1 বেগে নির্গত হয়। অর্থাৎ যখন প্রথমে একটা ধাতুর উপরে একটা লাইট এসে পড়লো যার তরঙ্গ দৈর্ঘ্য λ1, তাহলে এখান থেকে ইলেকট্রনটা v1 বেগে বেরোচ্ছে। এই ধাতুটার উপরই দ্বিতীয় কেসে কি করছে, যে λ2 তরঙ্গ দৈর্ঘ্যের আলো এসে পড়ছে। তাহলে λ2 যদি এসে পড়ে, তাহলে এখান থেকে যে ইলেকট্রনটা বেরোচ্ছে সেটা v2 বেগে বেরোলো। তাহলে v2 স্কয়ার মাইনাস v1 স্কয়ারের মান কত হবে? এটা এমস 2018 প্রশ্ন, ঠিক আছে? তো এমস 2018 তে এই প্রশ্নটা এসেছে। এবার এটাকে আমরা সলভ করছি। দেখো খুব সহজ প্রশ্ন, এবার দেখিয়ে নিই কত সহজ বা কঠিন। ঠিক, তাহলে আমরা ইউজ করবো কার? আমরা ইউজ করবো আইনস্টাইনের ফর্মুলা, E সমান অর্থাৎ টোটাল এনার্জি স্যার দুভাগে ভাগ হয় ওয়ার্ক ফাংশন প্লাস কাইনেটিক এনার্জি ম্যাক্স। আচ্ছা, এখন দেখো এটাকে ল্যামডা টার্মে দিয়েছে। তাহলে প্রথম ক্ষেত্রে, আচ্ছা আমি জেনারেল ফর্মুলাটা আগে লিখছি, HC বাই ল্যামডা সমান HC বাই ল্যামডা নট প্লাস, এখানে দেখো বেগ চেয়েছে তাই না, তাহলে একে লিখবো হাফ এম ভি স্কোয়ার। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, যে HC বাই ল্যামডা কত বলেছে? ল্যামডা বলেছে স্যার λ1, তাহলে এটা হয়ে যাবে HC বাই λ0, আর বেগ কত বলেছে প্রথম ক্ষেত্রে? হাফ এম v1 তার স্কোয়ার। দ্বিতীয় ক্ষেত্রে এই ক্যালকুলেশনটা যদি আমি করি, তাহলে আমি দেখতে পাবো যে দ্বিতীয় ক্ষেত্রে আমাদের কি আসছে? λ2 আসছে তাই না, তাহলে এখানে λ2 বসে যাবে, HC বাই
ল্যামডা 2 সমান, দেখো সূচনা কম্পাঙ্ক তো চেঞ্জ হবে না, ধাতু ফিক্সড মানে ওয়ার্ক ফাংশন ফিক্সড, এটা একটা কনস্ট্যান্ট রাশি, ঠিক আছে। ধাতু চেঞ্জ হলে ওর মান চেঞ্জ হতে পারে, ঠিক আছে। তাহলে ল্যামডা 0 নিউ 0 ডাব্লিউ এগুলো কনস্ট্যান্ট এক একটা ধাতুর জন্য। তাহলে এখানে এইচসি বাই এটা ল্যামডা 0 পড়ে থাকলো, প্লাস এখানে কাইনেটিক এনার্জি লিখবো হাফ এম v2 তার স্কোয়ার। এটা 1 নম্বর, এটা 2 নম্বর সমীকরণ, এটা 1 এটা 2। আমাকে কি বের করতে বলেছে ভাই? v2 স্কোয়ার মানে v1 স্কোয়ার। তো এক কাজ করো না, 2 থেকে 1 কে সাবট্রাক্ট করে দাও, বিয়োগ করে দাও। তাহলে এটা থেকে এটা যদি বিয়োগ করি তাহলে বাম পক্ষে দেখো এইচসি কমন নিয়ে নাও, পড়ে থাকছে 1 বাই ল্যামডা 2 মাইনাস 1 বাই ল্যামডা 1 সমান ডান পক্ষে এটার সাথে এটা কি হলো? ক্যান্সেল আউট হয়ে গেল। আর এখানে দেখো হাফ এম কমন পড়ে থাকছে, হাফ এম, আর পড়ে থাকলো কি v2 স্কোয়ার মাইনাস v1 স্কোয়ার। তাহলে এইটা চেয়েছিল তোমাকে, তাই না? তাহলে আমাদের v2 স্কোয়ার মাইনাস v1 স্কোয়ার এটা চেয়েছে। তাহলে v2 স্কোয়ার মাইনাস v1 স্কোয়ার চাই, তাহলে এই দুইটা উপরে চলে আসবে, m নিচে চলে আসছে, অর্থাৎ 2hc বাই m 1 বাই ল্যামডা 2 মাইনাস 1 বাই ল্যামডা 1। তো এইটা হচ্ছে সঠিক অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছো, ঠিক আছে। খুব একটা কঠিন নয়, 2-3 বার প্র্যাকটিস করলেই হাত সেট হয়ে যাবে। নেক্সট, যদি ডিএসপি, ঠিক আছে, এগুলো একদম স্পেশাল, ঠিক আছে, স্পেশাল এগুলো ট্রিক, যেই জন্য এগুলো ইম্পর্টেন্ট, যেই জন্য ইম্পর্টেন্ট। কি বলা হচ্ছে? যদি আপতিত আলোর শক্তি n গুণ হয় তাহলে ফটো ইলেকট্রনের গতিশক্তি n গুণের থেকে বেশি হয়। মানে কি স্যার? মানে হচ্ছে যে ধরো আপতিত আলোর শক্তি যেটা তোমার আসছে, লাইট আসছে, সেটা হচ্ছে 10 ইলেকট্রন ভোল্ট। ধরো আমি বললাম ওয়ার্ক ফাংশন হচ্ছে 5 ইলেকট্রন ভোল্ট। এবার বলো তো কাইনেটিক এনার্জি কত হবে? তো তুমি বলো স্যার আমরা তো জানি E সমান W প্লাস কে কাইনেটিক এনার্জি। এটা যদি 10 হয়, এটা 5, এটা 5 হবে, তাহলে 5 ইলেকট্রন ভোল্ট। আমি এখন কি করলাম? ওই ধাতুর উপর একটা লাইট আসছে, তার মান ধরে দ্বিগুণ করে দিলাম, কত? 20 ইলেকট্রন ভোল্ট। তাহলে আপতিত আলোর শক্তি কি করলাম? দ্বিগুণ করলাম। তাহলে এবার গতি শক্তি দেখা যাক কত হবে। তাহলে এখন কাইনেটিক এনার্জি বের করো। তো স্যার E মাইনাস ডাব্লু, E মাইনাস ডাব্লু, E করেছে 20, আর এটা তো 5ই থাকবে, এটা তো চেঞ্জ হবে না, কত হলো? 15। ঠিক আছে। তাহলে দেখো, যখন আমি আপতিত আলোর শক্তি দ্বিগুণ করলাম, আমার গতি শক্তি দেখো দ্বিগুণের থেকে বেশি হয়ে যায়নি? দ্বিগুণের থেকে বেশি, 5-এর দ্বিগুণ করে 10 হয়, কত হয়েছে? 15। তো অর্থাৎ মনে রাখবে যে আপতিত আলোর শক্তি যদি n গুণ বৃদ্ধি করে দেওয়া হয় তাহলে ফটো ইলেকট্রনের গতিশক্তি n গুণের থেকে বেশি হয়। আর যদি n গুণ হ্রাস করতাম তাহলে ফটো ইলেকট্রনের গতিশক্তি n গুণ হ্রাসের থেকেও কমে যাবে। অর্থাৎ বাড়ালে ওটার থেকেও বেড়ে যাবে, আর যদি কমায় তাহলে তার থেকেও কমে যাবে। ঠিক আছে। তো এই দুটো রুলস একটু মনে রাখবে। কি বলছে? ইফ ই ড্যাশ ইজ ইকুয়াল টু এনি, দেন কাইনেটিক এনার্জি ম্যাক্সিমামটা কি হবে? এনি এর থেকে বেশি হবে, আর যদি কমায় তাহলে তার থেকে কমে যাবে। ঠিক আছে, এটা মনে রাখবে। নেক্সট 4 নম্বর প্রবলেম, চলো স্টার্ট করা যাক। তরঙ্গ দৈর্ঘ্যের ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যের আলোর জন্য ফটো ইলেকট্রনের গতিশক্তি হয় কে? তাহলে একটা ল্যামডা আলো লাইট উপর পড়ছে, তাহলে ওখান থেকে যে ইলেকট্রনটা বেরোচ্ছে তার গতিশক্তি দেওয়া আছে কে? সুন্দর। এখন আপতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য λ/4 করে দিলাম, অর্থাৎ দেখো আগের তুলনায় 4 গুণ ল্যামডা কমে গেছে, তার মানে এনার্জি 4 গুণ বেড়ে গেছে। ঠিক আছে, ঠিক আছে স্যার। তাহলে গতিশক্তি নিশ্চয়ই বেড়ে যাবে। ঠিক, তো গতিশক্তি বেড়ে 5 বা 5 কে হয়ে গেছে। দেখো আমি কি বললাম, যদি শক্তি যদি 4 গুণ করি, ঠিক আছে, তাহলে ওটা 4 গুণের থেকে বেশি হবে, তো 5 গুণ হয়ে গেছে। ঠিক আছে, শক্তি যত গুণ বাড়াবো গতিশক্তি তার থেকে বেড়ে যাবে। ঠিক আছে, তার তত গুণের থেকেও বেশি হয়ে যাবে। তো শক্তি দেখো λ/4 করেছি, তার মানে শক্তি E থেকে 4E হয়ে গেছে, তো কাইনেটিক এনার্জি K থেকে 5K হয়ে গেছে। ঠিক আছে, এটা জাস্ট প্রবলেমের মাধ্যমে আগের থিওরিটাকে আমি এখানে জাস্টিফাই করলাম। ওকে, অর্থাৎ আগে 5 গুণ। তাহলে সূচনা তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? তাহলে প্রশ্নটা কি বলা হচ্ছে না, আমরা ইকুয়েশন ইউজ করবো কার? আইনস্টাইনের E সমান W প্লাস KE। এবার নিজেদের মতো করে এটাকে সাজাবো। তাহলে প্রথমে ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যে আলো আসছিল, তাহলে hc/λ। এর ফলে ওয়ার্ক ফাংশন তো কনস্ট্যান্ট, তো আমাকে সূচনা তরঙ্গ দৈর্ঘ্য অর্থাৎ λ0 ফাইন্ড আউট করতে বলেছে, তাহলে w কে কি লিখবো? hc/λ0। এবার কাইনেটিক এনার্জি কত ছিল? এটা ছিল স্যার প্রথম কেস। দ্বিতীয় কেসে কি হয়েছে না, ল্যামডাটা কত হয়েছে? λ/4। তাহলে এখানে যদি আমি ল্যামডার জায়গায় λ/4 লিখি, তাহলে দেখো আসবে 4hc/λ। ক্লিয়ার? ল্যামডার জায়গায় λ/4 ইউজ করছি, 4 উপরে উঠে গেছে, সমান hc/λ0। এটা তো যা ছিল তেমনই থাকবে, এটা কোনো চেঞ্জ হবে না। প্লাস কাইনেটিক এনার্জি কত হয়েছে? 5K। তো 5K, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তো এই দুটো সমীকরণ থেকে আমাকে কে অর্থাৎ λ0 বের করতে বলেছে ইন টার্মস অফ ল্যামডার সাপেক্ষে λ0 কে বের করতে বলেছে। মানে আমি ইকুয়েশনে দেখছি কে নাই, তাহলে এই দুটো ইকুয়েশন থেকে কে এলিমিনেট করে দাও, যেভাবে ইচ্ছা এলিমিনেট করো। তুমি এখান থেকে কে এর মান বের করে এখানে বসাতে পারো, অথবা এক কাজ করো 1 নম্বর সমীকরণকে 5 দিয়ে গুণ করে 2 নম্বর সমীকরণকে বিয়োগ করে দাও।
ঠিক আছে? তো তাই যদি করি তাহলে কি পাওয়া যাচ্ছে দেখা যাক। 1 নম্বর সমীকরণকে 5 দিয়ে গুণ করেছি, এটা 1 নম্বর। তাহলে 5hc বাই ল্যামডা থেকে 2 নম্বর বাদ দিয়ে দিচ্ছি, তাহলে 5টা hc বাই ল্যামডা থেকে 4খানা hc বাই ল্যামডা বাদ দিয়ে দিচ্ছি, তাহলে কি পড়ে থাকছে hc বাই ল্যামডা, তাই তো hc বাই ল্যামডা পড়ে থাকলো স্যার। সমান ডান পক্ষে কি থাকছে দেখা যাক। ডান পক্ষে দেখো এখানে কি ছিল, একে 5 দিয়ে গুণ করেছি, তাহলে 5hc বাই ল্যামডা 0 থেকে একে বাদ দিয়েছি, তাহলে 5টা থেকে একটা বাদ দিলে 4খানা পড়ে থাকলো স্যার 4hc বাই ল্যামডা 0। এটা 5কে এটা 5কে বিয়োগ হয়ে গেল, তাই তো? তাহলে আমরা এরকম একটা জিনিস পেলাম, কাটাকুটি করি, hc কেটে পড়লো, ল্যামডা 0 বের করতে দিয়েছে, তাহলে এটা উপরে চলে গেল, ঠিক? তাহলে উপরে গেল ল্যামডা 0 সমান এদিকে কি আসছে 4 ল্যামডা। তাহলে সূচনা তরঙ্গ দৈর্ঘ্যের মান কত পেলাম? 4 ল্যামডা। অপশন বি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, চলো চলো, ঠিক। ওই যে ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যের আলো ধাতু পৃষ্ঠে আপতিত হলে নির্গত ফটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি হচ্ছে কে? কথার অর্থ হচ্ছে যে আমাদের সেই আগের ফর্মুলাটা যদি আমরা ইউজ করি E1W প্লাস কাইনেটিক এনার্জি, তাহলে বলছে এই যে ই একে লিখবো hc বাই ল্যামডা, তাই তো? কারণ ল্যামডা দেওয়া আছে। আচ্ছা, পড়ে নিই, তারপরে একে কিসের আকারে লিখবো, কারণ কি আমাকে বের করতে বলছে সেই হিসেবে আমি কিন্তু নিজের মতো করে ট্রান্সফরমেশন গুলো করবো, ঠিক আছে? হ্যাঁ, এই ক্লাসগুলো করার আগে এই ক্লাসগুলো তাদেরই ভালো লাগবে, তাদেরই মজা লাগবে যারা অলরেডি এই চ্যাপ্টার এই ইউনিট পড়ে এসেছে, আমার কাছ থেকে পড়ে আসলে তো খুবই ভালো, ঠিক আছে? তো কোথায় পড়বো স্যার? এগুলো আমরা এলিট অ্যাপ আমরা যদি প্লে স্টোরে সার্চ করি আমরা পেয়ে যাবো, সেইখানে গিয়ে তুমি প্রত্যেকটা সাবজেক্টের ফিজিক্স, কেমিস্ট্রি, বাংলা, ইংরেজি সব অল সাবজেক্ট, সায়েন্স এবং আর্টসের লেকচার ভিডিও রয়েছে, সেগুলো দেখো, দেখে এসে এটা করো, দারুণ লাগবে, ঠিক আছে? দারুণ মজা পাবে। ওকে, তাহলে এই যে ডাব্লু সেটাকে কিসের আকারে লিখবো? তো প্রশ্নটা পড়ি, তো ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যের আলোর জন্য গতিশক্তি হয়েছিল কত? কে। তাহলে 3 ল্যামডা, দেখো ল্যামডাকে কি করলাম 3 গুণ করলাম, তাহলে শক্তি কিন্তু 1/3 হয়ে গেল, শক্তি 1/3 হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, তাহলে গতিশক্তি দেখো 1/3 থেকে কমে যাবে, তো 1/4 হয়ে গেছে, ঠিক? একটু আগে যে লাইনটা বলছিলাম আমি সেটা দারুণ ম্যাচ করছে, তাহলে খুব কাজের জিনিস। যাক, 3 ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যে আলো ফেলায় গতিশক্তি হয়ে গেল পূর্বের 1/4 অংশ, খুব ভালো কথা। সূচনা তরঙ্গ দৈর্ঘ্য আবার ল্যামডা 0 চেয়েছে, মানে hc বাই ল্যামডা 0। যদি সূচনা কম্পাঙ্ক চাইতো তাহলে কি লিখতাম h নিউ 0, ক্লিয়ার? আচ্ছা, প্রথম ক্ষেত্রে এটা কত বলেছে কে, এটা ফার্স্ট ইকুয়েশন হয়ে গেল। সেকেন্ড ইকুয়েশন বানাও। সেকেন্ড ইকুয়েশন ল্যামডা যায় কত লিখতে বলছে 3 ল্যামডা, তাহলে লিখো hc বাই 3 ল্যামডা সমান, এটা তো চেঞ্জ হবে না স্যার, এটা তো চেঞ্জ হবে না, এটা তো কনস্ট্যান্ট, প্লাস কাইনেটিক এনার্জি কত পূর্বের 1/4 মানে k বাই 4/2। এবার ঠিক একই রকম ভাবে আমাকে তো চেয়েছে ল্যামডা জো ইন টার্মস অফ ল্যামডা দেখতে পাচ্ছি, ল্যামডা, তাহলে ইকুয়েশনে কে নাই, কে তারাও কি করে তাড়াবে? হয় একে 4 দিয়ে গুণ করো বা একে 4 দিয়ে ভাগ করো, দিয়ে তারপর বের করে দাও, ঠিক আছে? এই কাজটা আমি তোমার উপরে ছাড়লাম, এই কাজটা আমি তোমার উপরে ছাড়ছি। তুমি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, যার কমেন্টে অ্যান্সার সঠিক থাকবে আমি কিন্তু একটা থাম্ব রিয়াক্ট দিয়ে দেবো, ঠিক আছে? তো প্রত্যেকে এটা কমেন্ট করবে, আমি ক্যালকুলেশন তোমাদের উপর ছেড়ে দিলাম ভাই। ওকে, নেক্সট পুষ্পারাজ প্রবলেম 6। 1 ইলেকট্রন ভোল্ট এবং 2.5 ইলেকট্রন ভোল্ট শক্তি সম্পন্ন আলোক রশ্মি ধাতু পৃষ্ঠে আপতিত হলে, তাহলে একটা ধাতু পৃষ্ঠে দু রকমের লাইট এসছে। একটা লাইট এসছে কত 1 ইলেকট্রন ভোল্টের, ঠিক আছে? একটা 1 ইলেকট্রন ভোল্ট সম্পূর্ণ লাইট এসছে, লাল, ঠিক আছে? 1 ইলেকট্রন ভোল্ট। আরেকটা লাইট এসছে যার শক্তি কত, শক্তি বলেছে 2.5 ইলেকট্রন ভোল্ট। সুন্দর, ধাতুর উপর আপতিত হলো। বলছে নির্গত ফটো ইলেকট্রনের বেগের অনুপাত কত নির্ণয় করো, অর্থাৎ এইখান থেকে একটা ইলেকট্রন কি হচ্ছে বাইরে গেছে, এর বেগ বললাম v1, এই ক্ষেত্রে ধরো ইলেকট্রন বাইরে গেছে একে বললাম v2। বলছে এদের অনুপাত কত, v1 আর v2 অনুপাতটা কত হবে? আর কি দেওয়া আছে, কার্য অপেক্ষক, যেহেতু এটা ধাতু ফিক্সড তাহলে এর কার্য অপেক্ষকটাও ফিক্সড, কত সেটা 0.5 ইলেকট্রন ভোল্ট। তাহলে ইলেকট্রন ভোল্টের ইন টার্মসে রয়েছে এগুলো। তাহলে আমরা তো সেই ব্রহ্মাস্ত্র ইউজ করবো, ঠিক আছে? যে কারণে আইনস্টাইন নোবেল পুরস্কার পেয়েছিলেন, ওই ফর্মুলাটা কি না, যে এনার্জি আসছে সেটা দুই ভাগে ভাগ হচ্ছে, একটা হচ্ছে ওয়ার্ক ফাংশন, একটা হচ্ছে কাইনেটিক এনার্জি। এবার নিজেদের মতো করে লিখছি, খেয়াল করো। এনার্জি স্যার দেওয়া আছে, তাহলে প্রথম এই লাইটটার জন্য লিখছি, লাল লাইটটার জন্য 1 ইলেকট্রন ভোল্ট হচ্ছে শক্তি, তাহলে এখানে লিখে ফেললাম 1। সেই ইলেকট্রন ভোল্ট লিখে দেবো কি লিখে দেওয়া যেতে পারে, ঠিক আছে? তাহলে আমি লিখে ফেললাম 1 ইলেকট্রন ভোল্ট সমান ডাব্লু কত স্যার, ডাব্লু দেওয়া যাচ্ছে 0.5 ইলেকট্রন ভোল্ট। স্যার গতি শক্তি তো চাইনি, আমাকে কি চেয়েছে স্যার, আমাকে বেগের অনুপাত চেয়েছে, তাহলে একে লিখো হাফ m v1 স্কোয়ার। এই v1টাই তো চেয়েছে তোমাকে, তাই না? এই v1টাই তো চেয়েছে, তাহলে তুমি এক কাজ করো, হাফ m v1 স্কোয়ারের মানটা বের করে নাও। স্যার m মানে ইলেকট্রনের ভর, বসিয়ে ক্যালকুলেশন দরকার নেই, অনুপাত চেয়েছে কেটে যাবে। একটু চালাক হতে হবে ভাই, সায়েন্স নিয়েছো, ঠিক আছে? একটু চালাক হতে হবে, সবকিছু ক্যালকুলেশন করবো না। তাহলে এইটাকে আমি রাখলাম, এইটা এদিকে চলে আসলো। স্যার 1 থেকে হাফ বাদ 0.5 বাদ, তাহলে কত থাকলো 0.5 ইলেকট্রন ভোল্ট। সুন্দর স্যার। নেক্সট দ্বিতীয় রশ্মিটার জন্য লিখবো, দ্বিতীয় রশ্মিটার জন্য এর মান কত 2.5, তাই তো 2.5, ঠিক? তো 2.5 ইলেকট্রন ভোল্ট সমান
ওয়ার্ক ফাংশন সেম স্যার 0.5 ইলেকট্রন ভোল্ট প্লাস এখানে কি লিখবো হাফ এম ভি টু স্কোয়ার, এখান থেকে দ্বিতীয়টার গতিশক্তি বের করছি হাফ এম ভি টু স্কোয়ার সমান কত পাচ্ছি 2 ইলেকট্রন ভোল্ট। স্যার আমাকে তো গতিশক্তি চাইনি, আমাকে বেগের অনুপাত চেয়েছিল স্যার, আপনি গতিশক্তি কেন বের করছেন? কারণ আমি এর অনুপাত চেয়েছি, তো এই দুটোকে ভাগ করে দেবো। তাহলে এই 1 নম্বর আর 2 নম্বরকে আমি ভাগ করে দিচ্ছি, ঠিক আছে, 1/2 করে পাই, অর্থাৎ 1 নম্বর সমীকরণ বিভক্ত 2 নম্বর সমীকরণ করে পাই। তাহলে দেখো বাম পক্ষে হাফ এম কেটে পড়লো, কি পড়ে থাকছে V1 স্কোয়ার বাই V2 স্কোয়ার সমান ডান পক্ষে কি পড়ে থাকছে 0.5 ইলেকট্রন ভোল্ট বাই 2 ইলেকট্রন ভোল্ট বাই 2 ইলেকট্রন ভোল্ট। ইলেকট্রন ভোল্ট কেটে গেল না, সুতরাং জুলে ট্রান্সফার করার কোনো দরকারই ছিল না। ইলেকট্রন ভোল্টকে জুলে ট্রান্সফার করা যায় কিন্তু আমাদের দরকারই পড়ছে না। তাহলে 0.5 মানে হাফ, তাহলে পড়ে থাকছে স্যার 1/4। তাহলে আমাকে দেখো তো এটা খুশি হয়ে গেছে স্যার, এই তো পেয়ে গেছি অ্যান্সার, ভুল, এটা অ্যান্সার নয়। অ্যান্সার আমাকে কি চেয়েছে V1 আর V2 অনুপাত, তাই তো বেগের অনুপাত, এটা স্কোয়ারের আছে না, তাহলে বর্গমূল করতে হবে। তাহলে এরপরের লাইনে যদি আমি এটাকে বর্গমূল করি তাহলে V1 বাই V2 কত পাচ্ছি 1/4 ছিল, তার বর্গমূল করলে 1/2। তাহলে সঠিক অ্যান্সার কোনটা? সঠিক অ্যান্সার স্যার এ, কত 1/2। তো একটু সাবধান থাকতে হবে, ঠিক আছে, কোশ্চেন চলে এসে কমন চলে এসে একদম তাড়াহুড়ো করে ভুল করে দিয়েছো না, ঠিক আছে, ম্যাক্সিমাম স্টুডেন্ট এই ভুলগুলো করে ফেলে, তোমরা করবে না। নেক্সট টপিক টু আইভি গ্রাফ। ফটো ইলেকট্রিক কারেন্ট এইদিকে আই আর এদিকে আমি দিলাম ভোল্টেজ ভি। তাহলে এই লেখচিত্রটা কি হয় না, এই সব জায়গায় শুরু হয়েছে যেটাকে আমরা বলি নিবৃত্তি বিভব, এইভাবে আস্তে আস্তে বাড়তে একটা স্যাচুরেটেড কারেন্টে পৌঁছে যায়। এটা দুটো ইন্টেন্সিটির জন্য করে দেওয়া আছে। ধরো এটা ইন্টেন্সিটি, এটার ইন্টেন্সিটি ধরো I1, এটার ইন্টেন্সিটি ধরো I2। তাহলে দেখা যায় কি স্যার না, উপরেরটা বেশি হয়, অর্থাৎ I2 বেশি I1 কম। ইন্টেন্সিটির সাথে কারেন্ট কি হয় সমানুপাতিক। ইন্টেন্সিটি আর ফটো ইলেকট্রিক কারেন্টের স্যাচুরেটেড ভ্যালুটা স্যাচুরেটেড ফটো ইলেকট্রিক কারেন্ট বা ফটো কারেন্ট ঠিক আছে, এটা প্রপোর্শনাল টু কি হচ্ছে ইন্টেন্সিটি। তাহলে ইন্টেন্সিটি যত বাড়বে কারেন্ট তত বাড়বে। তো আমাকে জিজ্ঞেস এখানে আমি আরেকটা টানতে পারতাম, আমি বলতে পারতাম বলো এদের মধ্যে সম্পর্ক কি, I1 I2, এটা হচ্ছে I1, এটা হচ্ছে I2, এটা হচ্ছে I3, এদের মধ্যে সম্পর্ক কি? তো স্যার যেটা উপরে আছে স্যার সেটা বেশি, অর্থাৎ I2 বেশি, তারপর I3, তারপর I1। তো এইরকম ভাবে ভাই প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। তো সাবধান থাকবে, সজাগ থাকবে, সতর্ক रहे, सावधान रहे। अगर एग्जाम में अच्छा नंबर पाना चाहते हो तो ये वीडियो देख डालो। ठीक হলো না স্যার, ঠিক আছে চলো মেনে নাও। আচ্ছা, তো এই আইভি গ্রাফের ক্যারেক্টারিস্টিক এখানে আমি ইকুয়েশনটাকে লিখেছি। হ্যাঁ, আমরা কি বললাম যে আমরা কে ম্যাক্স কাইনেটিকের যে ম্যাক্সটাকে ই মাইনাস ডাব্লিউ করে লেখা আসছে স্যার, এই কে ম্যাক্সকে আবার EV0 আকারে লিখেছে। কি EV0, এটা ই আছে, এই আমাদের টাইপ মাস্টারের দ্বারা ভুল হয়েছিল, আমরা ঠিক করে ফেললাম, ঠিক আছে। তো EV0 সমান ই মাইনাস ডাব্লিউ, কারণ আমরা কে ম্যাক্স সমান EV0 বলতে পারি। এটা হচ্ছে আমাদের স্টপিং পোটেনশিয়াল। চলো ডিএসপি দেখা যাক, স্পেশাল কি না, এনার্জি ডবল করলে স্টপিং পোটেনশিয়াল ডবলের থেকে বেশি হবে। মনে থাকবে যে আমি যদি আপতিত আলোর শক্তি যদি ডবল করে দেই, 5 এর জায়গায় 10 করলাম, তাহলে এই যে V0 ছিল সেটা কি হচ্ছে, ওর যে ভ্যালু ছিল আগে ধরো 2 ছিল, তো 2 এর ডবল গুলো স্যার 4 হবে, তো 4 এর থেকে এটা বেশি হবে, 5 হবে স্যার, 6 হবে স্যার, 7 হবে, 7.5 হবে, ঠিক আছে। তাহলে আরেকবার বলছি, আমি কি বললাম যে এনার্জি আপতিত আলোর শক্তি যদি ডবল করি তাহলে স্টপিং পোটেনশিয়াল অর্থাৎ নিবৃত্তি বিভবের মান ডবলের থেকে বেশি হবে। কাদের জন্য? যারা জেই নিচ্ছ, যারা জেই দেবে বলে ঠিক করেছো তাদের জন্য খুব ইউজফুল একটা লাইন এটা। চলো নেক্সট দেখে নেওয়া যাক প্রবলেম কি দিচ্ছে। যদি ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যের আলোর জন্য নিবৃত্তি বিভব হয় V0, তাহলে এবার দেখো ল্যামডা দিয়েছে, নিবৃত্তি বিভব দিয়ে দেওয়া আছে, তাই না? তাহলে আমাদের যে আইনস্টাইনের ফর্মুলাটা ছিল না, E = W প্লাস কাইনেটিক এনার্জি, এটাকে আমরা আমাদের মতো ভাববো কি না, E কে লিখবো কি hc বাই ল্যামডা। W কে কিসের আকারে লিখবো? তো কি দেওয়া আছে, সূচনা তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে, তাহলে ল্যামডা 0 আকারে লিখতে হবে স্যার, hc বাই ল্যামডা 0 প্লাস কাইনেটিক এনার্জি। তো কাইনেটিক এনার্জিকে কিসের আকারে লিখবো না, কি বলে দেওয়া আছে দেখলাম যেন নিবৃত্তি বিভব, তাহলে নিবৃত্তি বিভবের আকারে লিখবো EV0। তাহলে এই চেহারাটাকে আমাদের মতো করে সাজিয়ে নিলাম। চলো, যদি ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যের আলোর জন্য নিবৃত্তি বিভব হয় V0, তাহলে এটা আমাদের 1 নম্বর সমীকরণ হয়ে গেল। নেক্সট সমীকরণ কি বলা হচ্ছে, ল্যামডা 2 তরঙ্গ দৈর্ঘ্যের আলোর জন্য নিবৃত্তি বিভব হচ্ছে 3V0, তাহলে ল্যামডা 2 এর জন্য, তাহলে E এর জায়গায় hc বাই ল্যামডা জায়গায় কি লিখছি, ল্যামডা বাই 2 উপরে চলে আসলো। ল্যামডা অর্ধেক করলাম মানে শক্তি দ্বিগুণ করলাম, তাহলে এই শক্তিটা দেখো আগে ছিল যেটা সেটা দ্বিগুণ হয়ে গেল, ঠিক ব্যস্তানুপাতিক। এটা তো স্যার কনস্ট্যান্ট, চেঞ্জ হবে না,
প্লাস এখন নিবৃত্তি বিভব কত 3v0, তাহলে E ইন্টু 3v0, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এখানে বলেছে সূচনা তরঙ্গ, দেখুন ল্যামডা জিরোর মান কত, ইন টার্মস অফ কি বের করতে বলেছে, ইন টার্মস অফ ল্যামডার আকারে বের করতে বলেছে। তো ল্যামডার আকারে বের করতে বলেছে স্যার v0 কে তাড়াতে হবে। একই কাজ সেম টাইপেরই প্রশ্ন বিভিন্ন রকম চেহারা নিয়ে আসছে। আগের বার গতি শক্তি দিয়েছিল, এখন v0 রেসপেক্টে দিয়ে দিয়েছে। তাহলে v0 আমাদের অপশানে নেই, তাহলে v0 কে স্যার তাড়াতে হবে। তাহলে কি করব, 1 নম্বর সমীকরণকে স্যার 3 দিয়ে গুণ করে 2 দিয়ে বিয়োগ দিয়ে দাও, অর্থাৎ 1 নম্বর সমীকরণকে 3 দিয়ে গুণ করবো, দিয়ে 2 নম্বর বাদ দিয়ে দেবো। তাই যদি করি তাহলে কি পাচ্ছি দেখা যাক। তাহলে 3 দিয়ে গুণ করলাম 3hc বাই ল্যামডা, 3hc বাই ল্যামডা দিয়ে বিয়োগ করছে কাকে, 2 নম্বরকে 2hc। স্যার একবারই লিখতে পারতেন, 3 খানা থেকে 2 খানা বাদ তো 1 খানা পড়ে থাকতো hc বাই ল্যামডা। আমি একবার করে দিচ্ছি, ঠিক আছে, কারণ আমাদের ক্লাসে সব রকমেরই স্টুডেন্ট রয়েছে। এটা কত থাকলো স্যার, 3 দিয়ে গুণ করেছি 3hc বাই ল্যামডা নট বা ল্যামডা 0 মাইনাস এটাকে বিয়োগ করে দিচ্ছি চুপচাপ কোনো গুণ না করেই hc বাই ল্যামডা 0। এখানে কি থাকবে 3ev0 মাইনাস 3ev0 কেটে পড়লো, ওটা আর লিখছি না, এইটুকু আমরা বুঝি, তাই তো। তাহলে এই দুটোকে যদি হিসেব করি তাহলে দেখতে পাওয়া যাচ্ছে স্যার এখানে পড়ে থাকছে hc বাই ল্যামডা, স্যার 3 খানা থেকে 2 খানা বাদ 1টা পড়ে থাকলো, স্যার 3টে থেকে 1টা বাদ স্যার 2টো পড়ে থাকবে, স্যার 2hc বাই ল্যামডা নট। স্যার hc কেটে পড়লো, কি চেয়েছে স্যার ল্যামডা 0, কোনাকুনি গুণ মেরে দাও। ল্যামডা 0 এর সাথে কিছু নাই মানে 1 আছে, 1 এর সাথে ল্যামডা 0 গুণ করলাম, ল্যামডা 0। এটা স্যার এইদিকে চলে গেল, কত থাকছে স্যার 2 ল্যামডা। স্যার তাহলে সূচনা তরঙ্গ দৈর্ঘ্য কি না প্রাথমিক তরঙ্গ দৈর্ঘ্যের দ্বিগুণ। এইটা স্যার এইটা অপশন বি উইল বি দা কারেক্ট অ্যান্সার। আশা করছি এখন পর্যন্ত কোনো রকম সমস্যা হয়নি। আর যদি সমস্যা না হয়ে থাকে তাহলে ওই কি বলে না, ওই যে কি করে হবে ভাই জানি না, ওই যে লাল 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 টাইপের একটা দেখতে পাচ্ছ না সাবস্ক্রাইব, বাস ওহা পে উংলি জানা চাইয়ে। ঠিক, যাদের ক্লাস ভালো লাগবে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে, আর লাইকটা আমার জন্য দিও, ভালো লাগে দেখতে, ঠিক আছে। আর কমেন্ট অবশ্যই করবে, যেগুলো তোমাদের প্রবলেম দিচ্ছি সেই কমেন্টগুলো। ক্লাস কেমন লাগছে না লাগছে সেটা জানাবে, খুব ভালো হবো, খুশি হবো, কিন্তু অ্যান্সারগুলো অবশ্যই দিয়ে যাও, ঠিক আছে, কারণ ওটা আমার কাজের, আমি চেক করতে চাই যে তোমরা পারছো কি পারছো না। নেক্সট টপিক 3, ওয়েভ থিওরি, যেখানে আমরা ইন্টেন্সিটি পড়েছিলাম। কোথায় স্যার, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, মনে পড়ছে ইউনিট 5 করে এসেছো, সেখানে ইন্টেন্সিটি নামক একটা ফালতু জিনিস ছিল, কি না একক ক্ষেত্রফলে 1 সেকেন্ডে কতটা এনার্জি এসে স্যার আপতিত হচ্ছে, এনার্জি পার ইউনিট এরিয়া পার ইউনিট টাইম, আই সমান ই বাই এটি। একে আবার এভাবে লিখে যায়, ই বাই টি মানে তো স্যার পাওয়ার, তো স্যার পাওয়ার বাই এরিয়া এভাবে লিখতে পারি। ওকে স্যার, এরিয়া একটা পয়েন্ট সোর্স যদি থাকে তাহলে পয়েন্ট সোর্স থেকে লাইট চারদিকেই বেরোচ্ছে, মানে গোলকের আকারে বেরোয়, তাই না। তো গোলকের আকারে যদি বেরোয় তাহলে গোলকের ক্ষেত্রফল 4πr²। কথার অর্থ হচ্ছে ইন্টেন্সিটি হচ্ছে আর এর স্কোয়ারের সাথে ব্যস্তানুপাতিক। যত দূরে সরবো আমি লাইটের ইন্টেন্সিটি কি তত কমবে, কি হবে স্কোয়ার হিসেবে। আমি যদি দ্বিগুণ দূরে সরে যাই ইন্টেন্সিটি 1-এর 4 গুণ হয়ে যাবে। আমি যদি 5 গুণ দূরে সরি তাহলে ইন্টেন্সিটি 1-এর 25 হয়ে যাবে, স্কোয়ার হিসেবে হ্রাস পাবে, একই, ঠিক আছে, ব্যস্তানুপাতিক। ওকে, এই ইন্টেন্সিটির এসআই ইউনিট কি হবে, তো এসআই ইউনিট দেখো পাওয়ার বাই এরিয়া মানে কি ওয়াট পার মিটার স্কোয়ার। স্যার সিজিএস ইউনিট, এটাকে লিখতে পারতাম জুল পার সেকেন্ড পার মিটার স্কোয়ার, তো এটাকে আমি লিখতে পারি আর্গ পার সেকেন্ড পার সেমি স্কোয়ার, এভাবে লেখা যায়। ওকে, সিজিএসটা। আর যদি ডাইমেনশন চাই, যদি মাত্রা চাই, তো মাত্রা হয় mt-3। তোমরা প্রত্যেকে করেছো, পাওয়ারের ডাইমেনশন জানা আছে, এরিয়ার জানা আছে, বসাও, বা এক কাজ করো এনার্জি জানো, এরিয়া জানো, টাইমে জানো, পাওয়ার ডাইমেনশন বসাও, কাটাকাটি করে এটা চলে আসবে, ঠিক আছে। ওকে, নেক্সট রয়েছে স্যার গ্রাফ থেকে কি আসছে প্রশ্ন দেখা যাক। প্রশ্ন নয়, এগুলো ডিএসপি, ঠিক আছে, ডিএসপি স্পেশাল। কি না, এই গ্রাফটা আমরা দেখেছি স্যার এইভাবে বাড়তে এভাবে স্যাচুরেটেড হয়ে যাচ্ছে, বাড়তে স্যার স্যাচুরেটেড হয়েছে। ইন্টেন্সিটি এটা 2, এটা 1, তাহলে কার বেশি ইন্টেন্সিটি, স্যার যেটা উপরে আছে সেটা বেশি হয়ে যাবে। কারেন্ট কার যেটা উপরে আছে তার বেশি কারেন্ট বেশি মানে ইন্টেন্সিটি বেশি। সুন্দর, কি লেখা আছে, নাম্বার অফ ফটো ইলেকট্রনস স্যাচুরেশন কারেন্ট চেঞ্জেস বাই দ্য চেঞ্জিং অফ ইন্টেন্সিটি। ওকে, লাইনটা একটু গন্ডগোল হয়ে গেছে, আমার কথাটা ভালো বুঝছো কি। আমি বলছি যদি ইন্টেন্সিটি চেঞ্জ হয় তার মানে কি, ইন্টেন্সিটি চেঞ্জ হওয়ার অর্থ হচ্ছে যে নাম্বার অফ ফোটনস চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এইভাবে লিখবে, যদি ইন্টেন্সিটি পরিবর্তন হয় তার মানে নাম্বার অফ ফোটনস পরিবর্তন হচ্ছে, তার সাথে কি চেঞ্জ হবে, তার সাথে চেঞ্জ হয়ে যাবে স্যার আমাদের ফটো কারেন্টের মানটা স্যার চেঞ্জ হয়ে যাবে। ফটো কারেন্ট এর মান, এই যে স্যাচুরেশন মানটা সেটা চেঞ্জ হয়ে যাবে, কি চেঞ্জেস বাই চেঞ্জিং অফ ইন্টেন্সিটি। অর্থাৎ যদি ইন্টেন্সিটি চেঞ্জ করা হয় তাহলে নাম্বার অফ ফোটনস চেঞ্জ হয়ে যাবে, নাম্বার অফ ফটো ইলেকট্রনস চেঞ্জ হয়ে যাবে, স্যাচুরেশন কারেন্ট চেঞ্জ হয়ে যাবে। কার দ্বারা না, যদি আমি ইন্টেন্সিটি পরিবর্তন করি। কেন, কারণ বোঝো, কারণ হচ্ছে যে স্যার নাম্বার অফ ফোটনস যদি কমে যায় তাহলে সংঘর্ষ কম হবে, ইলেকট্রন কম বেরোবে। দেখো
ইন্টেন্সিটি কমলো মানে নাম্বার অফ ফোটনস কমলো, নাম্বার অফ ফোটনস কমলো মানে ফটো ইলেকট্রনস কমে গেল, ফটো ইলেকট্রন যদি কম বেরোয় তাহলে কারেন্ট কম যাবে। আর যদি ইন্টেন্সিটি বাড়িয়ে দেই তার মানে নাম্বার অফ ফোটন বেশি আসছে স্যার, নাম্বার অফ ফোটন যদি বেশি আসে তাহলে কোলাইড বেশি হবে, কোলিশন বেশি হবে, এই কোলিশন থেকে ফোটনস অ্যাবজর্ব হয়ে ইলেকট্রন বেরোবে, সেই ইলেকট্রনের সংখ্যাটা কি হয়ে যাবে, বেশি হয়ে যাবে। তাহলে ইন্টেন্সিটি বাড়লো মানে ফটো ইলেকট্রনস বাড়লো মানে স্যাচুরেটেড কারেন্টও বেড়ে গেল। ঠিক আছে, তো আমি কি বলছি যে নাম্বার অফ ফোটনস কমা নাম্বার অফ ফটো ইলেকট্রনস কমা স্যাচুরেশন কারেন্ট কমা চেঞ্জেস, মানে এই তিনজন চেঞ্জ হয় কার দ্বারা, চেঞ্জেস বাই দ্য চেঞ্জিং অফ ইন্টেন্সিটি। বাট সবাই চেঞ্জ হবে না। কে চেঞ্জ হয় না? স্টপিং পোটেনশিয়াল। ইন্টেন্সিটি যেমনই করো না কেন, এই যে স্টপিং পোটেনশিয়াল এটা চেঞ্জ হয় না। স্টপিং পোটেনশিয়াল চেঞ্জ হচ্ছে না, স্টপিং পোটেনশিয়াল মানে তো স্যার কাইনেটিক এনার্জি ম্যাক্সিমামটা, তার মানে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি চেঞ্জ হবে না। আর যে সকল ইলেকট্রনগুলো বেরোচ্ছে তাদের গতিশক্তি কি হয়? তাদের গতিশক্তি হয় এই কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম, অর্থাৎ শূন্য থেকে ম্যাক্সিমামের মধ্যে থাকে। ঠিক আছে, আমরা ম্যাক্সিমাম নিয়ে ক্যালকুলেশন করি, শূন্য থেকে ম্যাক্সিমামের মধ্যে থাকে। আর এই যে কাইনেটিক এনার্জি সেটা V0 সাথে, তার মানে আমাদের স্টপিং পোটেনশিয়াল আর কাইনেটিক এনার্জি এটা ভ্যারি করে কার সাথে? এই কম্পাঙ্কের সাথে বা আপতিত আলোর শক্তির সাথে চেঞ্জ হয়, ইন্টেন্সিটির সাথে চেঞ্জ হয় না। স্টপিং পোটেনশিয়াল রিমেন্স কনস্ট্যান্ট, অলসো এনার্জি Kmax ডাজ নট চেঞ্জেস। ওকে, নেক্সট একটু করে থিওরি, একটু করে অঙ্ক দেখবো, প্রত্যেকটা টপিক ওয়াইজ ভাগ করে রেখেছি। ঠিক আছে, আশা করছি এগুলো হেল্পফুল হচ্ছে তোমাদের। চলো টপিক 4, ইফেক্ট অফ এনার্জি অর ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, ফ্রিকোয়েন্সির সাথে যদি দেখা যায় তাহলে কি দেখা যাচ্ছে যে ফ্রিকোয়েন্সির সাথে এই যে কারেন্টের মানটা, এই যে স্যাচুরেটেড কারেন্ট, এই স্যাচুরেটেড কারেন্ট ডাজ নট চেঞ্জ উইথ ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, লিখতে পারো যে আলোক তড়িৎ প্রবাহ মাত্রা কি হচ্ছে না, কম্পাঙ্কের উপর নির্ভর করে না। কিন্তু স্টপিং পোটেনশিয়াল কিন্তু কম্পাঙ্কের উপর নির্ভর করে। কম্পাঙ্ক যত বেশি, আপতিত আলোর কম্পাঙ্ক যত বেশি, তার এনার্জি কি হবে তত বেশি হবে, তার শক্তি তত বেশি হবে। তাহলে ইলেকট্রন যেটা বেরিয়ে আছে তার গতিশক্তিও তত বেশি হবে। তাহলে সেই ইলেকট্রনকে থামানোর জন্য উল্টে দিকে যে ভোল্টেজ দিচ্ছিলাম সেটার পরিমাণটা কি হবে, বেশি হবে, তাই তো? তাহলে আমরা দেখতে পাচ্ছি স্যার কম্পাঙ্ক বেশি মানে স্টপিং পোটেনশিয়ালটাও বেশি হয়ে যাচ্ছে। তাহলে এখানে এই গ্রাফে μ2 কি হচ্ছে, গ্রেটার দেন μ1। যত উপরে এটা উঠবে, যত দূরে এটা যাবে তত মানটা বেশি। ধরো আরেকটা মান দিলাম, ধরো এইটা আমি নিলাম, এইটা ঠিক আছে, এটাকে বললাম μ3। ঠিক আছে, μ3, তো μ3 এর মানটা কি হবে, আরো কমে যাবে। ঠিক আছে, তাহলে μ2 বেশি, μ1 বেশি, μ3টা সবথেকে কম হয়ে যাবে। ঠিক আছে, একটু মিটিয়ে দেই। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের ইন্টেন্সিটির লেখচিত্র। নেক্সট যাই। ওকে, এখান থেকে প্রবলেম দেখো, প্রবলেমটাকে আমি একটা থিওরির মতো করে নিয়েছি, সবকিছু এখানে আমি আলোচনা করে দিতে চাই। ঠিক আছে, কি রয়েছে, একটা গ্রাফ রয়েছে স্যার, এটা হচ্ছে প্রথম গ্রাফ, এটা হচ্ছে দ্বিতীয় গ্রাফ, এটা হচ্ছে তৃতীয় গ্রাফ। ঠিক, এই গ্রাফ থেকে রিলেশন বের করতে হবে 1 আর 2 এর, 2 আর 3, 3 আর 1 এর, মানে 1 আর 2 এর মধ্যে কি কি সম্পর্ক, 2 আর 3 এর মধ্যে কি সম্পর্ক, আর 1 আর 3 এর মধ্যে কি ইন্টেন্সিটির কি কি সম্পর্ক রয়েছে। দেখো, তো প্রথমে আমি দেখতে পাচ্ছি যে 1 আর 2 এর দেখবো, আমি 1 আর 2 এর দিকে তাকাও, 1 আর 2 দিকে তাকাও, 1 আর 2 মানে স্যার এইটা আর এই গ্রাফটার দিকে তাকাও। এই দুটো গ্রাফ দেখো, দুজনের স্যাচুরেশন কারেন্টের মান কি আলাদা আলাদা, তাই না? তার মানে ইন্টেন্সিটি স্যার আলাদা হবে। ঠিক আছে, ইন্টেন্সিটি আলাদা। কার বেশি না স্যার, 2 নম্বরের বেশি, 1 নম্বরের কম ইন্টেন্সিটি। 2 নম্বরের ইন্টেন্সিটি বেশি, 1 নম্বরের কম, কারণ কি নিচে রয়েছে। ঠিক, সমানুপাতিক। এনার্জি আর ফ্রিকোয়েন্সি, ঠিক আছে, তো এই দুজনের মধ্যে যেহেতু দেখতে পাচ্ছি দুজনেরই কি স্টপিং পোটেনশিয়াল সেম, তার মানে এনার্জি বা ফ্রিকোয়েন্সি দুজনেরই কি হবে, সেম হবে। অর্থাৎ নিউ2 আর নিউ1 সেম, অথবা যদি এনার্জি যদি বলতাম তাহলে E2 আর E1 কি হচ্ছে, দুজনেরই সেম, মানে দুজনের শক্তি সেম ছিল, শুধু ইন্টেন্সিটির ডিফারেন্স ছিল। নেক্সট 2 আর 3 এর দিকে তাকাও, 2 আর 3 দেখো, 2 আর 3 এ দেখো এই জায়গাটা সবারই সেম থাকছে, তাই না? এই জায়গাটা সেম থাকছে, শুধু এই জায়গাটা আলাদা। তার মানে স্টপিং পোটেনশিয়াল আলাদা, তার মানে স্যার কম্পাঙ্ক আলাদা হবে। কম্পাঙ্ক কার বেশি হবে, 3 এর স্যার। তাহলে স্যার μ3 বেশি কার থেকে, μ2 এর তুলনায়। কিন্তু দেখো দুজনের স্যাচুরেটেড কারেন্টের মানটা সেম, তার মানে ইন্টেন্সিটি সেম, কার I3 আর I1, অর্থাৎ প্রথম না কার সাথে, 2 এর সাথে দেখছি, তাই না? 2 এর সাথে ওকে, 2 এর সাথে। তাহলে আমরা দেখতে পাচ্ছি 2 নম্বর আর 3 নম্বর যে গ্রাফ, সেখান থেকে আমরা বুঝতে পারলাম দুজনের ইন্টেন্সিটি সেম কিন্তু কম্পাঙ্ক আলাদা। নেক্সট 3 আর 1 এর মধ্যে, তো 3 আর 1 এর মধ্যে দেখতে পাচ্ছি সবকিছুই আলাদা, তাই তো? এদের কারেন্টের মানও আলাদা, এদের স্টপিং পোটেনশিয়ালও আলাদা। তাহলে দুজনেরই যদি আলাদা হয় তাহলে কার বেশি কার কম? তাহলে 3 নম্বর লেখচিত্রের ইন্টেন্সিটি কি বেশি, কার তুলনায় বেশি,
প্রথমটার তুলনায় স্যার। আবার এর স্টপিং পোটেনশিয়ালটাও বেশি, অর্থাৎ μ3 বেশি μ1 এর তুলনায়। ইন টার্মস এখানেও আমি এনার্জিটা লিখতে পারতাম E3 বেশি ছিল E2 এর তুলনায়, আর এখানে দেখতে পাচ্ছি E3 বেশি E1 এর তুলনায়। ঠিক আছে, তো আশা করছি বুঝতে পেরেছো, যে কোনো একটা পরীক্ষায় প্রশ্নে আসতে পারে, আমি সবগুলো এখানে দেখিয়ে ফেললাম। নেক্সট, সর্বোচ্চ গতিশক্তি এবং কম্পাঙ্ক। তো কে ম্যাক্স, এই যে আইনস্টাইনের এটা খুব বিখ্যাত একটা সমীকরণ, সেই সমীকরণ থেকে গ্রাফটা আমাদের পরীক্ষায় আঁকতে দেয়, 3 মার্কস থাকে। ঠিক আছে, তো লেকচার ভিডিওতে এগুলো রয়েছে, আমি এখানে প্রবলেমটাকে নিয়ে আলোচনা করছি। ওকে, তো সর্বোচ্চ গতিশক্তি এই যে লেখচিত্রটা, ইকুয়েশন এটাই আমাদের আইনস্টাইনের ইকুয়েশন, তুমি সেরকম করে কেন লিখলেন, তো এইচ নিউ মানে ই, এইটাকে এদিকে পাঠিয়ে দাও, তাহলে ইস ওয়ান ডাব্লু প্লাস কে ম্যাক্সের একই রয়েছে। তাহলে লেখচিত্রটা এইভাবে যায়। যে কোনো ধাতুর জন্য এটা কি হয়, এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা সেম থাকে। কারণ এই যে থিটাটা, এই যে স্লোপ ট্যান থিটা, সেটা এইচ, যেটা হচ্ছে আমাদের প্লাঙ্ক কনস্ট্যান্ট, যার মান চেঞ্জ হয় না। অর্থাৎ প্রত্যেকটা ধাতুর জন্য কি হবে, এগুলো সেম থাকবে। আমি একটা জন্য এঁকেছি, দুটোর জন্য যদি এঁকে দিই সেম থাকবে, সেম ডিগ্রি এখানে পড়ে থাকে। নেক্সট, স্টপিং পোটেনশিয়াল ভার্সেস ফ্রিকোয়েন্সি। স্টপিং পোটেনশিয়ালের সাথে যদি ফ্রিকোয়েন্সির গ্রাফ আঁকা যায়, তাহলে সেক্ষেত্রে ট্যান ফাই বা ট্যান থিটা যেটা বলি না কেন, সেটা এইচ বাই ই হয়। সেটাও দেখো কনস্ট্যান্ট, এইচও কনস্ট্যান্ট, ইও কনস্ট্যান্ট, মানে এখানে অন্যান্য ধাতুর জন্য গ্রাফটা সেম এই টাইপের হবে, এই টাইপের হবে। ঠিক আছে, এই টাইপের হবে। তো এই সকল গ্রাফ থেকে কি হয় না, এখান থেকে আমরা ওয়ার্ক ফাংশনটা বের করতে পারি। তো ওয়ার্ক ফাংশন মানে হচ্ছে এই গ্রাফের এই যে ভ্যালুটা দেওয়া থাকবে, সেখান থেকে আমি ওয়ার্ক ফাংশন কিন্তু অনায়াসে বের করতে পারি। আর আগের গ্রাফের এখানে দেখো, এটাই হচ্ছে ওয়ার্ক ফাংশন। অর্থাৎ যদি কে ম্যাক্সের সাথে নিউ দেয়, তাহলে নিচে যেটা টাচ করছে ওটাই হচ্ছে ওয়ার্ক ফাংশন ডাব্লু। নেক্সট, ফাইন্ড ওয়ার্ক ফাংশন, এই একটা ছবি এঁকে দিয়েছে। ঠিক আছে, তো ওয়ার্ক ফাংশন তোমাকে বের করতে বলেছে, কার সাথে দিয়েছে তোমাকে, স্টপিং পোটেনশিয়ালের সাথে কম্পাঙ্ক ফ্রিকোয়েন্সির লেখচিত্র দিয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা জানি এটা হচ্ছে স্যার এইচ বাই ই, তাই তো। তাহলে এইচ বাই ডাব্লু বাই ই, সরি, এইচ বাই ই ট্যান থিটাটা হয়, এটা ডাব্লু বাই ই, ডাব্লু কিধার হেবে, হ্যাঁ ডাব্লু গন হেবে, মনে পড়ছে ধামাল, ডাব্লু স্যার, ডাব্লুর নিচে 10 করোড়, তাই তো, ধামাল সিনেমায় দেখেছি। তাহলে এই ডাব্লু কিন্তু 10 করোড় না হোক, 10 নাম্বার না হোক, 4 নম্বর দিতে পারে। ঠিক আছে, তো একটু সজাগ থাকবো, সাবধান থাকবো। ওকে, তো ডাব্লু বাই ই সমান কত আছে স্যার, 2 ভোল্ট। তাহলে ডাব্লু সমান কত আছে স্যার, 2 ইলেকট্রন ভোল্ট। ঝামেলা শেষ, 4 নম্বর ফ্রিতে, তাই না। তাহলে ফাইন্ড ওয়ার্ক ফাংশন 2 ইলেকট্রন ভোল্ট ওই ধাতুটার জন্য। ঠিক, নেক্সট টপিক 6, ফোটন থিওরি। আমরা প্রত্যেকে জানি, ঠিক আছে, আর বাচ্চে যারা পড়ে এসেছে তারা জানে কি না, যে কোনো একটা ফোটনের শক্তি হয় কত, এইচ নিউ। যদি এন সংখ্যক ফোটন থাকে, একটার জন্য যদি এইচ নিউ হয়, দুজনের জন্য 2h নিউ, এন সংখ্যকে এন এইচ নিউ, যেটাকে আমরা ই দিয়ে দিচ্ছি। তাহলে নাম্বার অফ ফোটনস যদি বের করতে দেয়, কি হবে নাম্বার অফ ফোটনস এইচ নিউ দিয়ে, অর্থাৎ এনার্জিকে স্যার এইচ নিউ দিয়ে ভাগ করে দেবো, মোট শক্তিকে এক দোনের শক্তি দিয়ে ভাগ করে দিলাম, কি পেয়ে গেলাম, নাম্বার অফ ফোটনস। ওকে স্যার, প্রতি সেকেন্ডে যদি এক সেকেন্ডে জিজ্ঞেস করে, তাহলে n বাই টি চেয়েছে, তাহলে একে টি দিয়ে ভাগ করে দেবো, তাহলে প্রতি সেকেন্ডে বেরিয়ে যাবে। এখন এনার্জি বাই টাইম মানে হচ্ছে পাওয়ার, তাহলে পাওয়ার বাই এইচ নিউ। দারুণ ইউজফুল ফর্মুলা, স্টার মার্ক। ফোটনের ভরবেগ, স্যার ভরবেগ মানে ভর ইন্টু বেগ। এখন ফোটনের ভর তো 0, তাহলে স্যার ভরবেগ থাকবে, অবশ্যই থাকবে। ভর না থাকলেও ভরবেগ থাকতে পারে, মনে থাকবে। যাদের ভর আছে তাদের ভরবেগ হয় এমভি, আর যাদের ভর নেই তাদের ভরবেগ হয় ই বাই সি। ই মানে স্যার এইচ নিউ, তাহলে স্যার এইচ নিউ বাই সি, নিউ মানে সি বাই ল্যামডা মানে এইচ বাই ল্যামডা। স্যার বিভিন্ন ফরম্যাটে আসতে পারে। যদি বলে ফোর্স কত, তো ফোর্স কি হয়, ফোর্স হয় চেঞ্জ ইন মোমেন্টাম উইথ রেসপেক্ট টু টাইম, তাই তো, রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম ডিপি বাই ডিটি বা ডেল পি বাই ডেল টি। তো ভরবেগ বের করতে পারলে তাকে টাইম ডেরিভেটিভ মানেই আমাদের ফোর্স বেরিয়ে যাবে। খুব একটা আছে না, রেডিয়েশন প্রেসার 1-2 প্রশ্ন দেখতে পাওয়া গেছে এখন পর্যন্ত, জেইতে, নিট বা এইচএসে খুব কম। তবে আমরা ছাড়বো না, ঠিক আছে, আমরা এখানে কিছু ছাড়তে আসিনি, ঠিক আছে, একটা প্রশ্নও ছাড়বো না, সব আলোচনা করছি। ওকে, চলো এই গ্রাফটা যারা জেই দেবে ভাবছো, খুব ইম্পর্টেন্ট। তো বর্তমানে নিটেরও প্রশ্ন এবং আমাদের এইচএসেরও প্রশ্ন আমরা দেখলাম খুব কঠিন হচ্ছে। তো স্যার আমরা কিছু ছাড়বো না, ঠিক আছে, छोड़ेंगे नहीं इसको। তাহলে কি দেখো, পারফেক্টলি রিফ্লেক্টিং বডি মানে ধরো এই ফটো যাচ্ছে, লাইট যাচ্ছে, ধাক্কা লেগে ফেরত চলে আসলো 100% পারফেক্টলি, মানে কলিশনটা একদম পারফেক্টলি হচ্ছে, পারফেক্টলি ইলাস্টিক কলিশন যেটাকে বলতাম, 100% ব্যাক হয়ে যাচ্ছে। তাহলে যে লাইটটা যাচ্ছিল তার ভরবেগ কত, ই বাই সি, যেটা আসছে তারও ভরবেগ কত, ই বাই সি। দেখো ডিরেকশন চেঞ্জ হয়ে গেল, যদি আমি বলি চেঞ্জ কত হয়েছে, তো চেঞ্জ দ্বিগুণ হয়ে যাবে না,
চেঞ্জ মানে অন্তিম মাইনাস প্রাথমিক, ঠিক আছে। এখন দেখো একজন অপর জন্য অপোজিট, তাহলে মাইনাস মাইনাস হয়েছে প্লাস, অর্থাৎ দ্বিগুণ হয়ে গেল। তাহলে চেঞ্জ ইন মোমেন্টাম ই/সি যোগ হয়ে গিয়ে কত হয়ে গেল 2E/c। যদি বলে ফোর্স কত, যদি বলা হয় ফোর্স কত, তাহলে ডেল পি বাই ডেল টি, তো ডেল্টা পি কত 2E/c/t, টাইম দিয়ে ভাগ দিয়ে দিলাম, আমরা ফোর্স পেয়ে গেলাম। E/t মানে পাওয়ার, তাহলে আমরা বলতে পারি 2 পাওয়ার বাই সি, 2p/c, এভাবেও কিন্তু বলা যেতে পারে। রেডিয়েশন প্রেসার মানে কি রে, ফোর্স বাই এরিয়া, তাই না। তো এই যে ফোর্সটা আমরা পেয়েছিলাম, এই যে ফোর্সটা আমরা পেয়েছি তাকে এরিয়া দিয়ে ভাগ দিয়ে দেবো স্যার। পাওয়ার মানে কি, প্রেসার মানে কি, प्रेशर लेने का नहीं, टेंशन लेने का नहीं, टेंशन देने का, তাই না। তো প্রেসার মানে চাপ, চাপ মানে কি বল বাই ক্ষেত্রফল। তো বল যদি বের করতে পারি, বল কিভাবে বের করলাম, চেঞ্জ ইন মোমেন্টাম দিয়ে, চেঞ্জ ইন মোমেন্টাম পার ইউনিট টাইম, তাই তো। তো সেটা হচ্ছে ফোর্স, আর ফোর্স পার ইউনিট এরিয়া, এটা হয়ে যাচ্ছে কি, এটা হয়ে যাচ্ছে স্যার আমাদের রেডিয়েশন প্রেসার। ওকে স্যার। আর পারফেক্টলি অ্যাবজর্বিং বডির ক্ষেত্রে, অ্যাবজর্বিং বডি মানে এই লাইট আসলো হাতে পড়লো, আমি অ্যাবজর্ব করে নিলাম, তাহলে E/c থেকে ডাইরেক্ট জিরো, তাহলে চেঞ্জ কত E/c মাইনাস জিরো, তাই না। E/c মাইনাস জিরো করলে কি পাবো, চেঞ্জ কত E/c, তাহলে একে টাইম দিয়ে ভাগ করে দিলাম স্যার, কি পেয়ে যাবো ফোর্স, তাহলে E/c ইন্টু টি, আর E/t টাকে আমরা কি বলছি পাওয়ার, তাহলে পাওয়ার বাই সি, দেখতে পাচ্ছি কি পাওয়ার বাই সি, পাওয়ার, ঠিক শক্তিমানের ডায়লগ। ওকে, প্রেসার কিভাবে বের করছে, ফোর্সকে এরিয়া দিয়ে ভাগ দিয়ে দাও। এবার আগে এরিয়া দিয়ে ভাগ করলে আমি কি পেয়ে যাবো, ফোর্সকে একে এরিয়া দিয়ে ভাগ করে দিই, এই যে E/c ইন্টু টি, একে আবার এরিয়া দিয়ে ভাগ করে দাও, তাহলে এটা হলো স্যার প্রেসার। এখন মজাদার বিষয় দেখো, E/at, এটা ইন্টেন্সিটি না, ইন্টেন্সিটি তীব্রতা, তাই তো। আমরা করেছিলাম এনার্জি পার ইউনিট এরিয়া, আমি এনার্জি পার ইউনিট এরিয়া পার ইউনিট টাইম, তাহলে এখানে I/c, তাহলে প্রেসার হয়ে যাচ্ছে স্যার I/c, ঠিক। আশা করছি বুঝতে পেরেছো, যারা বিশেষ করে ইউনিট 5 করে এসেছো, তড়িৎচুম্বকীয় তত্ত্ব পড়ে এসেছো, তাদের মজা লাগবে, এবং যারা ওই তোমরা মোমেন্টামের এই ইকুয়েশনগুলো জানো 11 ভালো করে পড়েছো, তাদের বেশ ভালো লাগা উচিত। নেক্সট, 2 × 10⁻³ জুল, এই গতি সম্পন্ন, এটা গাড়ি না, এটা গতি, ঠিক আছে, গতি সম্পন্ন আলোক উৎস থেকে, বাদ দাও, এটা দরকারই নেই। তাহলে একটা আলোক উৎস থেকে লাইট বেরোচ্ছে কত, 12 × 10⁻³ জুল। ওকে, যার ল্যাম্ডা দেওয়া আছে এত, কতগুলি ফোটন নির্গত হবে। ওকে, খুব সুন্দর প্রশ্ন, কি দেওয়া আছে, টোটাল এনার্জি দেওয়া আছে কত, 12 × 10⁻³ জুল, স্যার জুলে দেওয়া আছে, চলো কাজ করবো আমরা। ল্যাম্ডা দেওয়া আছে কি, একটা আলো যে বেরোচ্ছে তার ল্যাম্ডা 600 नैनोमीटर, তাই তো। नाना पाटेकर ने अपने नानी को नैनो गाड़ी गिफ्ट किया, नाना नानी नैनो, ठीक। ओके, नाना पाटेकर ने अपनी नानी को नैनो गाड़ी गिफ्ट किया, ठीक है। चलो फिजिक्स আছে, फिजिक्स স্যার, फिजिक्स কতগুলি ফোটন, নাম্বার অফ ফোটন স্যার, নাম্বার অফ ফোটনস পার ইউনিট টাইম না স্যার, নাম্বার অফ ফোটনস চেয়েছে স্যার। তা আমরা ডাইরেক্ট ফর্মুলা ইউজ করব, নাম্বার অফ ফোটনস কি না স্যার, টোটালকে স্যার h নিউ দিয়ে ভাগ দিয়ে দেন। ওকে স্যার, তাহলে আমাদের নিউ দেওয়া নাই, কি দেওয়া আছে ল্যামডা, তাহলে কাজ করি স্যার, নিউ মানে c বাই ল্যামডা, তো c বাই ল্যামডা, তাহলে এই h c বাই ল্যামডা উপরে উঠে পড়লে এবার মান বসাও। ই কত দেওয়া রয়েছে 12 × 10⁻³ ওকে, ল্যামডা দেওয়া আছে 600 ন্যানোমিটার দেওয়া আছে, মানে 10⁹ মিটার করে ফেললাম। ওকে, HC মানে আমরা এটাকে ভাবে মনে রাখবো বলেছিলাম, কারণ H মানে হচ্ছে 20/3, H এ যে 6.625 10⁻34, যেটাকে মনে রাখো, এটাকে দেখো, H টাকে তোমরা এইভাবে মনে রেখেছো, 6.625 × 10⁻34 জুল ইন্টু সেকেন্ড, একে আমি বলি এভাবে মনে রাখো 20/3 × 10⁻34 জুল সেকেন্ড। তাহলে কি হবে না, H আর C কত হয় 3 × 10⁻8, তাহলে 3 কেটে গেল, তাহলে কত পড়ে থাকবে স্যার 20 × 10⁻24 অথবা 2 × 10⁻25, ঠিক আছে। আমি এটা পরীক্ষায় দেবে না, আমি দিয়েছি কেন, এটা যাতে এটা মনে থাকে তোমাদের, যে HC এর মান যদি SI এককে বসাতে বলে তাহলে 2 × 10⁻25, আর যদি ইলেকট্রন ভোল্টে চাই তাহলে এটা জুল ইন্টু মিটার, আর যদি ইলেকট্রন ভোল্টে চাই তখন কি হয়ে যাবে, ইলেকট্রন ভোল্টেজ কত হয়েছিল 12400, HC 12400 ইলেকট্রন ভোল্ট অ্যাংস্ট্রম, ঠিক। যদি ইলেকট্রন ভোল্টে থাকে, এখন আমাদের এটা ছিল জুলে, তো জুল করতে গেলে কত করতে হচ্ছে 2 × 10⁻25 জুল ইন্টু মিটার। মনে রাখলে কি হবে, ক্যালকুলেটরের প্রয়োজন পড়বে না, যেটা এক্সাম সেন্টারে নিয়ে যাওয়া অপরাধ, তাই তো। তাহলে আমরা নিয়ে যাবো না স্যার, আমরা মুখস্থ রাখবো। ওকে স্যার, চলো এবার এটাকে সিম্পলিফিকেশন করো। 2 দিয়ে 6 গুণে বলো, 6 6 36, ঠিক আছে। তাহলে আমরা সংখ্যাগুলোকে হিসেব করলাম, এবার শূন্য এবং পাওয়ারগুলোকে দেখবো, ঠিক আছে। তাহলে একবার দেখে নেই, 2 দিয়ে 6 গুণে 12, 6 6 36 বসালাম, দুটো শূন্য কিন্তু আছে, এখনো হিসেব করিনি। এই -25 উপরে উঠলো +25 থেকে কত 9 বাদ, +25 থেকে
9 বাদ কত থাকছে -16, তাই তো। -16 থেকে আবার দুটো শূন্য বাদ দেখো, তাহলে -14, -14 থেকে -14 সাথে আবার তিনটে মাইনাস যোগ হয়ে যাচ্ছে, তাহলে -17, তাহলে 36 × 10⁻17। এই ভুল করলাম, +17, দূর 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 দূর, ক্যালকুলেশন ভুল হয়েছে। আরেকবার প্রথম থেকে সবাই মিলে একসাথে, চলো একসাথে, ঠিক আছে। -25 উপরে উঠলে স্যার +25, ওকে স্যার। 25 থেকে স্যার 9 বাদ দিলাম, 25 থেকে স্যার 9 বাদ দিলাম, কত পড়ে থাকলো? 25 থেকে 9 বাদ দিলে স্যার 16 পড়ে থাকছে, +16 পড়ে থাকছে, তাই তো। 16 সাথে দুটো যোগ হবে, আমি ওটা মাইনাস করে দিয়েছিলাম। 16 সাথে দুটো কি হচ্ছে? যোগ হচ্ছে, তাহলে স্যার 18 হয়ে গেল স্যার, 18 থেকে স্যার তিনটে বাদ যাচ্ছে, তিনটে বাদ দিলে স্যার 15, এটা হচ্ছে সঠিক অ্যান্সার, ঠিক আছে। নাম্বার অফ ফোটনস কি করে 10 টু দ্য মাইনাস কি করে হতে পারে স্যার? কারণ নাম্বার অফ ফোটনস কি হবে? সবসময় পূর্ণ সংখ্যায় হবে, পূর্ণ সংখ্যায়। এটা হচ্ছে প্ল্যাঙ্ক বলেছিলেন, তাই না, কোয়ান্টাম তত্ত্বতে, এন সবসময় পূর্ণ সংখ্যা হবে, তাই 36 × 10⁻15। নেক্সট, 6 × 10⁻14 হার্জ কম্পাঙ্কের এক বডি, তাহলে একটা কম্পাঙ্ক দেওয়া আছে 6 × 10⁻14 হার্জ। আলোক উৎসের ক্ষমতা দেওয়া আছে স্যার, পাওয়ার দেওয়া আছে, পাওয়ার 2 × 10⁻³ ওয়াট। আপন কথা ওয়াট লাগ গিয়া জি, লাগবে না, যদি তুমি প্রসেস দেখে যাও, ঠিক আছে, ওয়াট লাগবে না, লাগতে দেবো না। প্রতি সেকেন্ডে নির্গত ফোটনের সংখ্যা কত? নাম্বার অফ ফোটনস পার ইউনিট টাইম, নাম্বার অফ ফোটনস পার ইউনিট টাইম। নাম্বার অফ ফোটনস বের করছিলাম কিভাবে? তো স্যার আমরা বের করছিলাম এনার্জি বাই এইচ নিউ ইন্টু স্যার টি, একটা টি পড়ে আছে। এনার্জি বাই টাইম মানে কি বললাম একটু আগে স্যার? পাওয়ারকে স্যার এইচ নিউ দিয়ে ভাগ করে দেবো, ঝামেলা শেষ, পাওয়ারকে এইচ নিউ দিয়ে ভাগ। আবার দেখালাম, ঠিক আছে, মুখস্থ থাকে এক লাইন হবে, মুখস্থ থাকলে এইখান থেকে স্টার্ট হবে n/t, নাম্বার অফ ফোটনস পার ইউনিট টাইম। 1 সেকেন্ডে কটা ফোটন নির্গত হচ্ছে, তাহলে কি বললাম? পাওয়ারকে এইচ নিউ দিয়ে ভাগ। চলো, পাওয়ার কত স্যার? পাওয়ার দেওয়া আছে স্যার 2 × 10⁻³ ওয়াট, এসআই পদ্ধতিতে, বাই এইচ কত? এইচ এবার দেখো, এগুলো সব মান আলাদা আলাদা করে পুট করতে হচ্ছে, কেন? কারণ নিউ এর মান দিয়ে দিয়েছে, ল্যামডা দেওয়া থাকলে এইচ সি বাই ল্যামডা, ল্যামডা পরে এইচ সি এর মান ওটা বসাতে পারতাম, কিন্তু দেয়নি। তাহলে এইচ এর মান কত বসাবো? আমি বলছি 20/3 বসাও, 20/3 × 10⁻34 ইন্টু নিউ কত? নিউ 6 × 10⁻14 হার্জ। তাহলে সবগুলো এসআই পদ্ধতিতে বসেছি, একটু সাবধানে কাটাকুটি করবো, হিসেব করবো, অ্যান্সার চলে আসবে। তাহলে দেখো, 2 × 10⁻³ রাখলাম, এই তিনটা কি হলো? উপরে উঠে গেল, নিচে কি পড়ে থাকছে? নিচে পড়ে থাকছে 20, আর একটা 6 পড়ে আছে, আর 10 টু দি পাওয়ার যদি হিসেব করি, এটার সাথে এটা যদি হিসেব করি, তাহলে পড়ে থাকছে 10 টু দি পাওয়ার -20, ঠিক আছে না? নেই, ওকে স্যার। এবার একটু হিসেব করে কাটাকাটি করি, 3 দিয়ে 3 দুগুণি 6, 2 2 কেটে পড়লো, তাহলে নিচে পড়ে থাকছে 1 এর 2, আর পাওয়ারটা দেখো -19 পড়ে থাকছে, তাহলে পড়ে থাকলো 1 এর 2 ইন্টু -19 উপরে গেল, কত হয়ে গেল? -19 উপরে গেলে স্যার +19 থেকে কটা বাদ? 3টে বাদ, তাহলে +16, তাহলে 10⁻6, তাহলে ½ × 10⁻6, বা আমি অ্যান্সার বলতে পারি, আমাদের ফাইনাল অ্যান্সার যেটা আসছে কত? 0.5 × 10⁻6। এত 1 সেকেন্ডে এতগুলো ফোটন বেরোচ্ছে, একে এভাবেও লিখতে পারি 5 × 10⁵। তো যেভাবে অপশন থাকবে 5 × কোথায় ভুল হলো? এই ভুল করলাম না, আবার পাওয়ারে ভুল হয়েছে, চলো একসাথে করি। -20 -19 +19 থেকে 3টে বাদ 16 ছিল, 6 কেন লিখলাম? 16 ছিল, এটা 16, এটা 16, এটা 15, এটা অ্যান্সার। ভয়ানক ভুল হয়ে গেছে, ঠিক আছে, তোমরা এটাকে টোকা, আমি একটু জল খাই। একটু সাবধানে হিসেবগুলো করতে হবে, ক্যালকুলেশন একটু সাবধানে করতে হবে, তাড়াহুড়ো দরকার নেই, ঠিক আছে। আর হ্যাঁ, ভুল ধরে নিতে পারছি, কারণ অপশনগুলো আর নাম্বারগুলো এই 10 টু দি পাওয়ার মোটামুটি 10, 5 না 10, 15, 16 এরকমই থাকে, ঠিক আছে, রেঞ্জটা কাছাকাছি। আসলে আমার লেগে গেছে খিদে, ঠিক আছে, সকাল থেকে অনেক ক্লাস চলছে, এরপরে এখানে রেকর্ডিং করতে আসছি, তো পেয়ে গেছে অনেক খিদে। আর আমার খিদে যদি পাই, ক্যালকুলেশন মারাত্মক ভুল হয়, মারাত্মক, ঠিক আছে। কারণ খালি পেট দিমাগ কি বাত্তি নেই জ্বলতি, ঠিক আছে, তো কিছু আমাকে খেতে হবে। যাই হোক, জলই খেলাম, জল পান করলাম, যার যেটা শুনতে ভালো লাগবে। নেক্সট আর কয়েকটা পেজ পড়ে রয়েছে, দেখা যাক। অনেক আছে স্যার। প্লাঙ্কের ধ্রুবকের মাত্রা নিচের কোনটির সাথে সমান? অভিন্ন মানে হচ্ছে একই, চেঞ্জ নয়। তো প্লাঙ্কের ধ্রুবকের যে মাত্রাটা কৌণিক ভরবেগের সাথে সমান হয়, কৌণিক ভরবেগ ঝাক্কাস। নেক্সট,
টপিক 6 দ্য ব্রয়েল ওয়েভলেন্থ। নেক্সট টপিক আমাদের ম্যাটার ওয়েভ যেটাকে বলি আমরা। তো সেখান থেকে দ্য ব্রয়েল কি বলেন, দ্য ব্রয়েল বলেন প্রত্যেকটা বস্তুরই প্রত্যেকটা পদার্থেরই একটা তরঙ্গ ধর্ম রয়েছে যার ল্যামডা কত h/p। পি মানে আবার E/c করতে পারি, তাহলে hc/e ফটোনের জন্য এটা লিখে দিতে পারে। এইটা ব্রহ্মাস্ত্র, ব্রহ্মাস্ত্র এটা দিকে তাকাও, একটু লাল লাল করে দিই, লাল 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 করে দিই, ঠিক আছে। ওকে 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 এই কোশ্চেনটা দেখো, ল্যামডা h/p, পি এর জায়গায় mv লিখতে পারি, পি মানে আবার √2me কাইনেটিক এনার্জি যেটা, অথবা এনার্জিকে আবার কি কিউ ইনটু ভি, ভি হচ্ছে বিভব প্রভেদ, কিউ হচ্ছে আধান লিখতে পারি। যদি আমরা ইলেকট্রনের জন্য কথা বলি তাহলে ইলেকট্রনের জন্য এখানে যদি ই বসিয়ে দেওয়া যায় তাহলে h/√2mev, h2me এগুলো তো কনস্ট্যান্ট, ভি বাদ দিলে পড়ে থাকে 12.25/√v অ্যাংস্ট্রম, ঠিক আছে। আমরা পরবর্তীকালে দেখছি। গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে যারা নিট দেবে ভাবছো তাদের জন্য এইটা স্যার, এইচএসে খুব একটা চান্স নেই, নিটের জন্য এই দুটো কি, ই সমান 3/2 কেটি হয়, জানা আছে না নেই? জানা আছে না নেই? 11-এ পড়েছিলে গ্যাসের গড় গতিশক্তি 3/2 কেটি, তাহলে এনার্জি পেয়ে গেলাম 3/2 কেটি। তাহলে এই ই এর জায়গায় 3/2 কেটি বসালে এইরকম একটা ইকুয়েশন পাবো, 2 কেটে যাবে। এই ই এর জায়গায় কত লিখবো? 3/2 কেটি, দেখো 2 কেটে পড়লো, কি পড়ে থাকছে? m3 কেটি, ঠিক আছে। উপরটা যেমন ছিল তেমন। অলসো ভ্যালিড ফর থার্মাল নিউট্রন, থার্মাল নিউট্রনের জন্য এটা প্রয়োগ করা যেতে পারে। পুষ্পরাজ প্রবলেম 13 ছুটে গেছে। ওকে, এখানে একটা প্রশ্ন তাহলে তোমাদের জন্য দিয়ে দেওয়া যাক, তোমরা এটা আমাকে বের করে দেবে। কি খুব সহজ প্রশ্ন হয়েছে, প্রশ্ন হচ্ছে যে একটা ধাতু পৃষ্ঠের উপর, এটা আমাকে ভাই কমেন্টে তোমরা অ্যান্সার দেবে যে স্যার কত হবে, ঠিক আছে। একটা ধাতু পৃষ্ঠে একটা লাইট আসছে যার শক্তি হচ্ছে 10 ইলেকট্রন ভোল্ট। এই ব্যাটার ওয়ার্ক ফাংশন কত? ওয়ার্ক ফাংশন আমি দিয়ে দিলাম 2.5 ইলেকট্রন ভোল্ট, ঠিক আছে। তাহলে যে ইলেকট্রনটা বাইরে বেরোবে, এই যে ফটো ইলেকট্রন রয়েছে, তার কাইনেটিক এনার্জি গতিশক্তি কত হবে? প্রশ্ন বোঝা গেছে? আরেকবার বলি, প্রশ্নটা হচ্ছে এরকম যে 2.5 ইলেকট্রন ভোল্ট কার্য অপেক্ষক সম্পন্ন একটি ধাতু পৃষ্ঠে 10 ইলেকট্রন ভোল্ট শক্তির লাইট এসে আপতিত হলে নির্গত ফটো ইলেকট্রনের গতিশক্তি কত? ঠিক আছে, এটা আমাকে কমেন্টে জানাবে। নেক্সট পুষ্পরাজ প্রবলেম, ঝুঁকেগা নেই 14 নম্বর প্রবলেম। চলো দেখা যাক। কিউ আধান সম্পন্ন একটি কণা বি সুষম চুম্বক ক্ষেত্রে ভি বেগে লম্বভাবে প্রবেশ করলো। আচ্ছা, একটা আধান যেটা কিউ সেটা লম্বভাবে ভি বেগে প্রবেশ করছে কোথায় না? একটা সুষম চুম্বক ক্ষেত্রে, যেটা আমি মনে করছি বোর্ডের সাথে পারপেন্ডিকুলারলি রয়েছে। যদি হয় তাহলে তো সেটা গোল গোল করে ঘুরতে থাকে স্যার। যার ব্যাসার্ধ আমরা বের করেছিলাম, কি বের করেছিলাম? কিউ বি বাই এম ভি, এই যাটা একটু ডিলিট করে দিও, ঠিক আছে। ওকে, যার ব্যাসার্ধ আমরা কত বের করেছিলাম? ব্যাসার্ধ বের করেছিলাম পি বাই কিউ বি, তাই তো। পি মানে এম ভি, তাহলে এম ভি বাই কিউ বি। স্যার এইরকম একটা ফর্মুলা করে রেখেছেন কোথায়? তড়িৎ চুম্বকীয় আবেশ ওই চ্যাপ্টারে যাও, গিয়ে আবার দেখে আসো যদি মুখস্থ না থাকে, তাই না? তো আশা করছি মুখস্থ প্রত্যেকে রয়েছে, এটি আমাদের জানা আছে। কোনাটির দ্য ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? দ্য ব্রয়েল তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা মানে স্যার h/p, স্যার h থাকলো, পি এর জায়গায় আমরা কি লিখতে পারি? পি এর জায়গায় স্যার কিউ বি আর, তাহলে h/QBr, ऑप्शन सी विल बी द करेक्ट आंसर। इसको लॉक कर दिया जाए, एक बार नहीं 4 बार লক করে দেওয়া যায়। ওই ছোট ছেলের ভিডিওটা তোমরা দেখেছো, খুব ভাইরাল হয়েছে, হ্যাঁ, প্রচুর ওভার কনফিডেন্ট, ঠিক আছে। যেটা ভালো আনসার করেছিল, একটা পারেনি, ঠিক, কিন্তু হয়তো সে ওভার কনফিডেন্টের জন্য হয়তো আমরা তাকে অনেক ছোট করেছি, এটা করা উচিত ছিল না। বাদ দাও, আমরা আমাদের কাজে ফেরত আসি। ল্যামডা ইলেকট্রন, একটু আগে বললাম তোমাদের যে ল্যামডার এই যে ফর্মুলাটা h/√2m QB ছিল, তো ওখানে আমরা EV লিখতে পারি ইলেকট্রনের জন্য। তো H এর মান তো স্যার জানা আছে, কনস্ট্যান্ট স্যার 2, এটা ভরটা ইলেকট্রনের 9.1 10 টু দি পাওয়ার -34, ই স্যার ইলেকট্রনের আধান 1.6 10 টু দি পাওয়ার -19। স্যার ভি বাদে বাকি সবাইকে তো জানি, সবারই যদি মান ক্যালকুলেট করা যায় তাহলে যেটা বেরিয়ে আসবে 12.27 10 টু দি পাওয়ার -10, ক্যালকুলেটর থাকলে চেক করে নিতে পারো, এইটা বেরিয়ে আসবে এত মিটার। আর 10 টু দি পাওয়ার -10 মিটারকে আমরা কি বলে দিচ্ছি? অ্যাংস্ট্রম। তাহলে কত থাকলো? 12.25 আচ্ছা বাদ, 12.25 বা 27 বিভিন্ন লেখা থাকে, ঠিক আছে। তো 12.25 এটাই আমরা করি, এটাই আমাদের ছাড় প্রকাশনী বা বিভিন্ন বইগুলো লেখা থাকে। তো 12.25, ঠিক আছে, 25/√v। অর্থাৎ এবার তোমাকে কি দেবে? এবার ভি এর মান দিয়ে দেবে, বলো ল্যামডা ইলেকট্রন কত, ইলেকট্রনের দ্য ব্রয়েল তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? আমরা ভি এর মান বসাবো, এক লাইনে অ্যান্সার, যেমন এই নাও,
কি না 4 ভোল্ট বিভব প্রভেদের মধ্য দিয়ে গতিশীল একটি ইলেকট্রনের দাব প্রভৃতি তরঙ্গ দৈর্ঘ্য কত হবে। তো ইলেকট্রনের জন্য ফর্মুলা কি মনে রাখলাম, ফর্মুলা মনে রাখলাম 12.25 অ্যাংস্ট্রম বাই √v। ভি এর মান কত বলেছে 4 √, গুলো কত পাবো 2, তাই তো। তাহলে 12.25 বাই √4, তার মানে স্যার √4 করলে 2 আসবে, তাহলে 12.25 বাই 2 অ্যাংস্ট্রম। মাথায় রাখবে এটা অ্যাংস্ট্রমে বেরোয়, তাহলে 6 পয়েন্ট কত আসবে 125 অ্যাংস্ট্রম। ঠিক আছে না নেই, 6.125 অ্যাংস্ট্রম। এবার যদি আমি এখানে 100 ভোল্ট দিয়ে দিই, নেক্সট প্রবলেম #3, এর আগে #2 ছিল, ঠিক আছে। 3 নম্বর প্রবলেম তোমাদের জন্য আমি বললাম যে 100 ভোল্ট বিভব প্রভেদের মধ্য দিয়ে একটা ইলেকট্রনকে যদি গতিশীল করা হয় তাহলে দাব রয়েল তরঙ্গ দৈর্ঘ্য কত হবে, অ্যান্সার দেবে। ঠিক আছে, 100 ভোল্ট যদি করি তাহলে কত হবে। নেক্সট প্রোটনের জন্য নিট বা জেইর জন্য মনে রাখবে প্রোটনের ক্ষেত্রে ভরটা একটু চেঞ্জ হয়ে যায়, তো প্রোটনের ভর চেঞ্জ যদি হয়ে যায় তাহলে মানটা একটু চেঞ্জ হয়ে গিয়ে 0.286 বা এটাকে 2√2 আকারে মনে রাখবো, কি 2√2। কারণ ভি এর ভ্যালু ওরা এমন দিয়ে দেয়, পরীক্ষক এমন দিয়ে দেন যে এখানে একটা √2 পড়ে থাকে, তাহলে √2 কেটে যেতে পারে, তাহলে এটা মনে রাখবে 2√2 বাই √v, 2√2 বাই √v। কার জন্য, প্রোটনের জন্য। ঠিক আছে, নেক্সট প্রোটন এবং আলফা কোণের শক্তি সমান, তাহলে একটা প্রোটন রয়েছে আর একটা আলফা রয়েছে, দুজনের কি শক্তি সমান দেওয়া আছে, তাদের দ্বিব্রগ্লি তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত নির্ণয় করো। ওকে ওকে ওকে, তো ল্যামডা সমান আমরা কি জানি, এইচ শক্তি দিয়ে লিখতে হবে, তো √2m। অনেকগুলো ইকুয়েশন ছিল, তো এই ইকুয়েশনটা আমি ইউজ করব। এদের অনুপাত চাইছে, তাহলে ল্যামডা প্রোটন কত হবে, ল্যামডা প্রোটন সেটা লিখবো স্যার h/2 √2 মাস কার প্রোটনের মাস লিখলাম, ওকে স্যার ইনটু ই কার লিখবো স্যার, প্রোটনের লিখবো, যেটা আবার আলফার সাথে সমান। ওকে, ল্যামডা আলফা বের করো, সেটা h/2 √2 এম এর জায়গায় কি লিখবো, মাস অফ আলফা। মাস অফ আলফা কি হয়, মাস অফ আলফা হচ্ছে স্যার প্রোটনের 4 গুণ, 4 একক হয়, তাই না। হিলিয়াম বা আলফা একই, তাই না। হিলিয়াম 2+, এটা কি আমরা কি বলি, আলফা বলি, যেটা মাস কি হয় 4টা প্রোটনের সাথে সমান হয়। তো যাই হোক, আমি আগে ইকুয়েশনটা তৈরি করি, তারপর দেখাচ্ছি। মাস অফ আলফা ইনটু এনার্জি অফ আলফা, দুজনের অনুপাত চেয়েছি, রেশিও, তো রেশিও করে দাও, ল্যামডা অফ প্রোটন বাই ল্যামডা অফ আলফা। এইচ কেটে বললো, নিচে পড়ে থাকছে √2 করে দিলাম পুরোটাই, নিচে থাকবে এগুলো 2 MP মধ্যপ্রদেশ নাকি ইপি, আর উপরে উঠে গেল কি 2 M আলফা ই আলফা। ঠিক আছে, তো ক্যালকুলেশন একদম ঠিক আছে। লাল কালিতে স্যার ইয়েলো কালিতে কাটি, ইয়েলো 2 কেটে পড়লো। এবার দেখো বসাচ্ছি মাস অফ আলফা কি বললাম, 4 টাইমস মাস অফ প্রোটন, তাহলে মাস অফ আলফা জায়গায় লিখলাম 4 টাইমস মাস অফ প্রোটন। আর ই আলফাটা কি হচ্ছে, ই আলফা দেওয়া আছে ই প্রোটনের সাথে সমান, এখানে লিখলাম MP ইপি, তাহলে এটা কেটে পড়লো, কি পড়ে থাকছে √4 মানে 2, তাহলে অনুপাত কত 2:1, অনুপাত বেরিয়ে গেল আমাদের 2:1, কার সাথে কার, ল্যামডা প্রোটনের সাথে ল্যামডা আলফার। তাহলে প্রোটনের কি তরঙ্গ দৈর্ঘ্যটা বেশি, ঠিক আছে, আলফাটা কিন্তু কম দেখতে পাচ্ছি। ওকে, দুজনের এনার্জি যদি সেম হয় সেই ক্ষেত্রে। নেক্সট গ্রাফ হচ্ছে ল্যামডা ভার্সেস পি গ্রাফ। তো ল্যামডা সমান যদি এইচপি হয় তাহলে ল্যামডার সাথে পি এর সম্পর্ক কি হচ্ছে স্যার, ব্যস্তানুপাতিক যদি হয় তাহলে কি হয়, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা বা সমপরাবৃত্ত। এইরকম তোমরা করেছিলে না ক্লাস 10-এ, 11-এ করেছিলে, ভি এর সাথে পি এর গ্রাফ স্যার হাইপারবোলা, স্যার রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা সমপরাবৃত্ত। কেন, কারণ ভি আর পি কি ছিল ব্যস্তানুপাতিক, এখানেও ব্যস্তানুপাতিক হচ্ছে, সমপরাবৃত্ত হয়ে যাবে। যদি 1/p এর সাথে দেয়, যদি 1/p এর সাথে ল্যামডা দেয়, যেমন 1/v এর সাথে পি বা ভি এর সাথে 1/p যদি দিত, তাহলে কি হতো, মূল বিন্দুগামী সরলরেখা মাথায় রাখতে হবে। এই যদি এটা থিটা হয় তাহলে এটা স্লোপ ট্যান থিটা কি হচ্ছে আমাদের আবার HZ, ঠিক আছে। কেন, কারণ দেখো ল্যামডাটা কি, আমাদের ল্যামডাটাকে আমরা কি করেছি, ওয়াই করেছি, তাই না। এই ইকুয়েশনটার দিকে তাকাও, ল্যামডাটা আমাদের ওয়াই অক্ষ, তাই না, আর 1/p টা কি এক্স অক্ষ, তাহলে 1/p এর জায়গায় এক্স, তাহলে ওয়াই সমান দেখতে পাচ্ছি HX, 1/p এর জায়গায় কি লিখলাম এক্স, তাহলে ওয়াই সমান HX। আমরা কি জানি, ওয়াই সমান MX, এম মানে ট্যান থিটা, তাই তো, স্লোপ। তাহলে এখানে এইচ, তাহলে এইচ সমান স্যার ট্যান থিটা এখানে। এইরকম ভাবে আমরা গ্রাফকে রিড করি, যেটা 11-এ শেখানো হয় গ্রাফ রিডিংটা, ঠিক আছে। তো এগুলোই, আর কিছু নেই, আর পেজ নেই, 32টা পেজ কমপ্লিট, ঠিক আছে। তো আশা করছি কোনো সমস্যা হয়নি। যদি সমস্যা হয় তাহলে অ্যাপে গিয়ে আমাদের যে ব্যবস্থাটা রয়েছে, যেখানে তোমরা পার্সোনালি আমাকে SMS করতে পারো, শুধু তোমার আর আমার মধ্যে এই কথাগুলো থাকবে। হ্যাঁ, প্রবলেম ফিজিক্সের যে কোনো প্রবলেম আমার সাথে তুমি আলোচনা করতে পারো, ব্যক্তিগত প্রবলেম আমার সাথে আলোচনা করবে না, স্যার আমাকে ছেড়ে চলে গেল কেন, এটা তোমার সমস্যা, তুমি সমাধান করো। ফিজিক্সের সমস্যা আমার কাছে। ওকে, তো আশা করছি ভালো লাগলো।
দেখা হচ্ছে এইরকমই কোনো একটা ভিডিওতে। ততদিন ভালো থাকবে আর ভালোভাবে পড়াশোনা করতে থাকো।